করছে যে ওয়েব ডেভেলপমেন্ট না হয় ইথিক্যাল হ্যাকিং। আমি বলতেছি কেন দাদা, যে এটা কেন? তো বলতেছে যে দেখো ডিজিটাল মার্কেটিংয়ে তোমার হয়তো বা শর্ট টাইমে তুমি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা, বাট তুমি লং টাইম যদি চিন্তা করো তাহলে ইথিক্যাল হ্যাকিং এটার একটা ভ্যালু আছে, আবার ওয়েব ডেভেলপমেন্ট এই জিনিসটারও ভ্যালু আছে এবং এটা দিন দিন বাড়তেছে। তো ওইখানে এসসিআইসিতে আমি আবার ব্ল্যাক বেল্ট পাই নাই, ওইখানে ইন্টারভিউতে আমি 15 পাইছিলাম। 15 পাওয়ার কারণ হচ্ছে যে আমার কাছে একটা প্রশ্ন করছিল যে হোয়াট ইজ ভ্যারিয়েবল, এই প্রশ্নের অ্যান্সারটা আমি দিতে পারি না। মানে আমি ম্যাথের মধ্যে যোগ বিয়োগ গুণ আর ভাগ এইটুকুই পারি, আর কোনো কিছুই পারি না। বীজগণিত আমি টোটালি দেখলে দৌড়াইছি। তোমার এখন ম্যাক্স রেটিং কত? তো এটাতে এখন আমার রেটিং 1211, আর আগের যেটা ছিল ওটাতে 1264 ছিল। উত্তরবঙ্গে যখন আমরা গেলাম, যখন সকালবেলা প্রবলেম সলভ করতো, তো তখন আমাকে শারিয়ার বলছিল ভাইয়া নেক্সট টাইম আপনার সাথে যখন দেখা হবে তখন আমি পিপল কোডার হব। তো ফাইনালি আজকে শারিয়ারের সাথে আমার সামনাসামনি যখন দেখা হয়েছে, শারিয়ার 2বার পিপল কোডার হয়েছে, একবার তার পুরানো অ্যাকাউন্টে এবং আরেকবার হইতেছে তার নতুন অ্যাকাউন্টে। তো উনি কোনো মতেই রাজি না। উনি যেটা আমাকে অফার করলো ওই সময় যে তোমাকে ইন্টার্নশিপ দেবো না, তোমাকে ফুল টাইম দিয়ে দেবো, তাও তুমি ওয়ার্ডপ্রেসে কাজ করো। তো ফুল টাইম যখন অফার করতেছিল তখন স্যালারির কথা বলতেছিল। শারিয়ার ভাই, তোমার সাথে প্রায় বছরখানিকের কাছাকাছি সময় হবে যখন আমি খুলনাতে তোমার সাথে আমার সামনাসামনি দেখা হইলো। তখন তুমি একটা খুবই হৃদয় বিদারক বলা ঠিক হবে না, মানে খুবই লোমহর্ষক একটা গল্প তুমি আমার সাথে শেয়ার করছিলে তোমার জীবনের, এবং তারপর থেকে আমার মাথার ভিতরে ঘুরতেছিল যে এই গল্পটা হয়তো সবার সাথে শেয়ার করা যেতে পারে। তো এটার ভিতরে আসলে যেটা আছে এটা কাইন্ড অফ একটা সিনেমার মতো আর কি গল্পটা, যে রিয়েল লাইফের জিনিসপত্র আছে, তারপরে একাডেমিক ব্যাপার স্যাপার আছে, তারপরে ক্যারিয়ার আছে, টেকনোলজি আছে, এভরিথিং ইজ দেয়ার আর কি। সো তুমি ওই সময় আমাকে একটা জিনিস বলতেছিলা যে ভাইয়া আমি একদম আমার কলেজ লাইফের শেষের দিকে যখন অ্যাডমিশন টেস্ট, ওই সময়টাতে প্রায় জীবন মরণের সন্ধিক্ষণে একটা এরকম একটা সিচুয়েশনে পৌঁছায় যাও যখন তুমি কাইন্ড অফ জীবনের প্রতি সকল আশা ভরসা ছেড়ে দিছিলে আর কি। এই টাইপের একটা ঘটনা ঘটছিল। ওখান থেকে আমি আজকে তোমার সাথে আমার কনভারসেশন বা ডিসকাশনে স্টার্ট করতে চাই। ওভার টু ইউ, তুমি শুরু করে দাও তোমার গল্প বলা। ওকে ভাইয়া, তো হচ্ছে ব্যাপার ছিল যে 2020 সালের শেষের দিকে আর কি, মানে এর আগে আমার একটা রিলেশন ছিল যেটা 2017 সালের শেষের দিক থেকে শুরু হয়। তো এই ব্যাপারটা 2020 সালের যে অক্টোবর মাসের 14 তারিখের পরে আর কি জিনিসটা সামহাও ব্রেকআপ হয়ে যায়। তো অলমোস্ট প্রায় 3 বছরের একটা রিলেশনশিপ। তো 3 বছরের এই রিলেশনশিপটা ব্রেকআপ হওয়ার পরে আমি ওইভাবে নিতে পারতেছিলাম না, কারণ আমার বয়সও তখন অল্প আর কি। আমি মানে যে 18 বছর বয়স হয়েছে বিষয়টা এমন না, মানে 18 বছরের আগেই আর কি 3 বছরের একটা রিলেশনশিপ, আর এটাই প্রথম একটা রিলেশনশিপ। সো এই জিনিসটা আমার পক্ষে নেওয়া খুবই ডিফিকাল্ট ছিল। তো ওই সময়টাতে যেটা হচ্ছিল যে আমাদের তো 20 সালে এইচএসসি পরীক্ষাটা হয়নি, আমাদের অটো পাস দিয়ে দিছে। তো অটো পাস দিয়ে দেওয়ার ফলে আমি অ্যাডমিশনের প্রিপারেশান নিচ্ছিলাম। তো অ্যাডমিশনের প্রিপারেশান নেওয়ার সময় এই ঘটনাটা ঘটছে আর কি, মানে ব্রেকআপের যে বিষয়টা এই জিনিসটা ঘটছে। তো এরপরে আমি মানে জিনিসটা না নিতে পেরে মানে রাতে ঘুমাইতে পারি না, ভালোভাবে খাইতে পারি না, মানে আমার অবস্থা খুবই ছন্নছাড়া টাইপ অবস্থা আর কি। আমি হচ্ছে যে এরকম বিষয়টা হচ্ছিল যে মানে প্রতিদিন একটা অবস্থা যে হয় বাঁচি না হয় মরি, এরকম একটা অবস্থা। তো এই ব্যাপারটা প্রায় অলমোস্ট 6-7 মাস 8 মাসের মতো একটা ঘটনা ঘটছে। তো এর মধ্যে আমি টুকটাক একটু মানে অন্যদিকে চলে যাই আর কি, খারাপ দিকে, নেশা টেশা এই জাতীয় জিনিসপত্রের দিকে। তো এই সময়টাতে যেটা করতেছিলাম, রিয়েলাইজ করতেছিলাম যে ঠিক আছে অলমোস্ট এটা তো 7-8 মাস হয়ে গেছে, আমার হয়তো বা মুভ অন করা দরকার বা কিছু করা দরকার। তো আমি ওই সময়টাতে চিন্তা করতেছিলাম। তখন অ্যাডমিশন টেস্টে তুমি কোথাও পার্টিসিপেট করো না? পার্টিসিপেট করি নাই বলতে ওই সময়টাতে আমাদের অ্যাডমিশন পরীক্ষাটা পিছাচ্ছিল বারবার, যে আপনার করোনার কারণে পরীক্ষার ডেট দেয় আবার পিছাই যায়। তো এরকম হয়েছে। তো এরকম হইতে হইতে আমার প্রিপারেশনও মোটামুটি হয়েছিল ওই সময়, বাট সামহাও পরে পরীক্ষা পিছানোর ফলে আমি ওই সময় একটা ডিসিশন মেক করতেছিলাম যে কি করা যায়, যে আমি তো ভার্সিটিতে পড়বো, তো ভার্সিটিতে যদি আমি 4 বছর পড়ি তাহলে 4 বছর পরে আলটিমেটলি আমার কোনো একটা জবে ঢুকতে হবে। তো আমার লাইফের মানে আমার ওই ব্রেকআপের পরে একটা জিনিস মাথায় আসতেছিল যে আমাকে লাইফে টাকা পয়সা ইনকাম করতে হবে, এটা হলো একটা ফ্যাক্ট আর কি। তো আমি তো চিন্তা করতেছি অ্যাডমিশনের ওই সময়টাতে যখন পরীক্ষা পর্ব পেছাচ্ছে যে
আমার তো টাকা পয়সা ইনকাম করতে হবে। তো আমি যদি 4 বছর পড়ি, আমি 4 বছর নর্মালি ভার্সিটিতে পড়বো, প্রতিদিন 8 ঘন্টা ক্লাস করব, 9 ঘন্টা ক্লাস করব, আবার এসে আড্ডা দেবো। আর আমার অবস্থা তো ওই দিকে আরও খারাপ, মানে ওই যে নেশা টেশা এই দিকে আমি এগুলো মানে কন্টিনিউ চলতো আর কি। মানে এগুলো না করলে রাতে ঘুমাইতে পারতাম না, মোটামুটি একটা এরকম একটা সিচুয়েশন আর কি। তো এই সময়টাতে একদিন রাতে শুয়ে শুয়ে চিন্তা করতেছি যে কী করা যায়, যে কি করব আসলে, অ্যাডমিশন দেবো কি দেবো না। তো এখন আমি আবার ওই কয়েন দিয়ে টস করতাম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তো কয়েন দিয়ে একটা সময় টস করলাম যে ঠিক আছে আমি ভার্সিটি অ্যাডমিশন দেবো, না হয় হচ্ছে আমি টাকা পয়সা ইনকামের দিকে যাব। তো এখন টস করে যেটা আসছে যে যে টাকা পয়সা ইনকামের দিকে যাইতে হবে। এখন আমি তো সবেমাত্র এইচএসসি পাস, তাও আবার অটো পাস আর কি। তো এখন এইচএসসি যখন পাস আমার তো কেউ চাকরি দেবে না, এটা আলটিমেট এক ট্রুথ। তো চাকরি যদিও দেয় তাহলে সেটা হয়তো বা 5-6 হাজার 10,000 টাকার মধ্যে একটা স্যালারি রেঞ্জ, এরকম আমি একটা আইডিয়া করছি। তো তখন চিন্তা করছি যে তখন তুমি থাকো কোথায়? আমি তখন খুলনাতেই থাকি, আমার পড়াশোনা এইচএসসি খুলনাতে, তো ওইখানে আর কি ছিলাম। আজকের গল্পটা অলমোস্ট ওই যে আরজে কিবরিয়া স্টাইলে হয়ে যাচ্ছে। যাই হোক, তারপর তুমি চালাইতে থাকো, দেখি আমার মনে হয় এর ভিতরে অনেকগুলো টুইস্ট আছে আর কি, দেখা যাক। তো এইখানে যেটা হচ্ছিল যে আমি চিন্তা করতেছি যে আমি করবো, আমি 4টা ইজি বাইক কিনবো। আচ্ছা, 4টা ইজি বাইক কিনে ওইটা ভাড়ায় দেবো। তো এই 4টা ইজি বাইক কিনলে দেখা যাচ্ছে ওইখানে যেটা হয় যে অনেকে ইজি বাইক কিনে ভাড়ায় দেয়, যেটা প্রতিদিন 400 বা 500 টাকা করে, মানে যিনি মালিক তাকে রিটার্ন করে। তো আমি যদি 4টা দিতে পারি তাহলে আমার একটা থেকে মাসে আসবে 13-14 হাজার 15 হাজার, আর আনুষঙ্গিক খরচ দিয়ে যদি আমি হিসাব করি তাহলে হয়তো বা 2-3 হাজার টাকা যাবে, মানে খরচ হবে ওই ইজি বাইকটা মেনটেন্সে। তো টোটাল দেখা যাচ্ছে যে 4টা করতে পারি তাহলে 48 হাজার টাকার মতো আমার মাসিক ইনকাম। সেটা প্ল্যান করছি। তো প্ল্যান করছি, এখন বিষয় হচ্ছে আমি টাকা পাবো কই। 4টা ইজি বাইক কিনতে তো অলমোস্ট 8-10 লাখ টাকার প্রয়োজন। এখন টাকা তো আমার কাছে নেই, টাকাও তো আমার বাসা থেকে দেবে না, কারণ আমি যে কাণ্ড ঘটাইছি এই কাণ্ডের পরে টাকা পয়সাও আর কি খুবই কম দিচ্ছিল, খুবই ডিফিকাল্ট আর কি। তো তখন চিন্তা করলাম যে ঠিক আছে, ইটস ওকে, তো আমার হচ্ছে ফ্রিল্যান্সিং করা দরকার। এরপরে মানে এটা অল্টারনেটিভ চিন্তা করতেছি যে ফ্রিল্যান্সিং করা দরকার। তো ফ্রিল্যান্সিং করবো তাহলে কী দিয়ে শুরু করব। এখন আমি ফ্রিল্যান্সিংয়ের নাম শুনে যে সব সময় যে একটা জিনিস দেখতাম যে ডিজিটাল মার্কেটিংয়ের এই অ্যাডগুলো অনেক সময় আসতো আর কি ফেসবুকের ইসে, আর মানে যদি গুগলে সার্চ করা হয় ফ্রিল্যান্সিং টাইপের জিনিসপত্র, তো ফেসবুক অ্যাডে অটোমেটিক এইটা চলে আসে। তো ঠিক আছে, প্রথমে ডিসিশন নিলাম যে আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং করা উচিত। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি ঘাটাঘাটি করতেছিলাম ওই সময় যে ডিজিটাল মার্কেটিং শুরু করব। তো ডিজিটাল মার্কেটিংয়ের কী আছে এটা তো আমি জানি না, তো ওইটা নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম। তো আমার ওই সময় একজন বড় দাদা ছিল, উনি ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং করতো। তো আমি ওনার কাছে গেলাম যে দাদা, আমি তো হচ্ছে যে এরকম ফ্রিল্যান্সিং করতে চাচ্ছিলাম, অ্যাডমিশন এক্সাম তো আর দেবো না, কারণ হচ্ছে যে আমার মানে টাকা পয়সা ইনকাম করতে হবে, কারণ টস করে তো কয়েন উঠছে। হ্যাঁ, এটা তো কাউকে বলতেছি না যে টস করে কয়েন উঠছে, এখন এটা জাস্ট আমি বলতেছি যে আমার তো টাকা পয়সা ইনকাম করতে হবে, আপনি তো সিচুয়েশন জানেন যে, এবং তারা জানতো আর কি আমার সিচুয়েশন, যে গত বছর কি হয়েছে বা এই টাইমের আমার মনের অবস্থাও ভালো না। তো আমার মনে হয় টাকা পয়সা ইনকাম করা দরকার, ইনকাম করে কোনো কিছু করা দরকার। তো এখন আমি তো ডিজিটাল মার্কেটিং চুজ করছি ফ্রিল্যান্সিং করার জন্য, এখন এটা কেমন হবে, আপনি তো করেন। তো দাদা বলতেছে যে ঠিক আছে, তুমি যদি করো, লং টাইম চিন্তা করো, তাহলে তুমি ওয়েব ডেভেলপমেন্টে যাইতে পারো, আদারওয়াইজ তুমি ইথিক্যাল হ্যাকিংয়ে যাইতে পারো। তো জিনিসটা তখন আমার মাথায় ক্যাচ করছে যে ওয়েব ডেভেলপমেন্ট না হয় ইথিক্যাল হ্যাকিং। আমি বলতেছি কেন দাদা, যে এটা কেন? তো বলতেছে যে দেখো, ডিজিটাল মার্কেটিংয়ে তোমার হয়তো বা শর্ট টাইমে তুমি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা, বাট তুমি লং টাইম যদি চিন্তা করো তাহলে ইথিক্যাল হ্যাকিং এটার একটা ভ্যালু আছে, আবার ওয়েব ডেভেলপমেন্ট এই জিনিসটারও ভ্যালু আছে এবং এটা দিন দিন বাড়তেছে। তো তুমি এই জিনিসটা একটু দেখতে পারো, তুমি ডিজিটাল মার্কেটিংয়ে যাইও না। উনি অলমোস্ট প্রায় 7-8 বছর কাজ করতেছে আর কি এই ফিল্ডে। তো উনি যখন এটা বলছে, আমি ঠিক আছে, আমার কাছে কিন্তু তখন আসলে ল্যাপটপ বা পিসি কোনো কিছুই নেই, আমি জাস্ট মানে করতেছি যে আমি কোন ফিল্ডে যাবো, এটা আমি ট্রাই করতেছি আর কি। বাসায় গেলাম, বাসায় যে ইউটিউবে সার্চ করলাম যে কি করা যায়। সো এইখানে আমি 2টা জিনিস পাইলাম, যে যদি আমি ইথিক্যাল হ্যাকিং শিখি তাহলে এটা দিয়ে আমার ফ্রিল্যান্সিং করতে অলমোস্ট 1 বছর থেকে 1.5 বছর টাইম লাগবে, এর বেশি সময় লাগবে।
আর যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখি তাহলে 6-7 মাসে হয়তো বা কোনো কিছু করা পসিবল, কারণ এটা তুলনামূলক সহজ আর কি। তো এটা আমি মোটামুটি রিসার্চ করে করছি। এখন আবার ওই যে টর্চের বিষয় যে আমি কোনটা শিখবো, আমি 1-1.5 বছর টাইম দিব নাকি হচ্ছে 6-7 মাস শিখবো। আবার মনের মধ্যে তো একটা বিষয় আছে যে আমাকে দ্রুত টাকা ইনকাম করতে হবে, তো আমার মন করতেছে যে ওয়েব ডেভেলপমেন্টের দিকে, বাট ফ্যাক্ট হচ্ছে যে আমি টস আরেকবার করবো আর কি। তো এখান থেকেও টস করলাম, ওয়েব ডেভেলপমেন্ট উইন। তো এখন ওয়েব ডেভেলপমেন্ট যখন উইন হলো, তখন আমার কাজ হলো যে আমি শিখবো কিভাবে বা কী শিখবো। তো এই নিয়ে আমি হচ্ছে যে ফেসবুকে একটু ঘাটাঘাটি করতেছিলাম যে আসলে কিভাবে কি শেখা যায়। তো ওই সময়টাতে আমার খুলনার এক ছোট বোনের সাথে পরিচয় হয়, যে ওই বোনের কাছে আমি আর কি, ও শিখতে ছিল তখন, তো ওর সাথে পরিচয় হয়। তো পরিচয় হইলে আমি ওর কাছ থেকে আর কি শোনার চেষ্টা করি যে ও কী শিখতেছে বা না শিখতেছে। তো ও যখন আমাকে বলে যে ও ওয়ার্ডপ্রেস শিখতেছে বা এই ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছে, তখন সম্ভবত ওই HTML CSS শেষ করছে, ওয়ার্ডপ্রেসের দিকে যাবে আর কি। তো আমি তখন ওকে বললাম যে ঠিক আছে, তাহলে তুমি কি আমাকে একটু শিখাই দেবা বা HTML বা এই টাইপের জিনিসপত্রগুলো শিখাইবা। তো ও তখন আমাকে বলতেছে যে ঠিক আছে, আমি তোমাকে শেখাবো, কিন্তু আমি তো তোমাকে পুরোটা শেখাইতে পারবো না। তুমি ইউটিউবে, আমি তোমাকে ভিডিও দিতে পারি, তুমি ইউটিউবে ভিডিও দেখতে পারো, প্রবলেমে পড়লে আমার কাছ থেকে দেখে নিতে পারো। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। তো এখান থেকে কী করছি, আমি ফোনে প্র্যাকটিস করা শুরু করছি। আমার কাছে তখন ল্যাপটপও নাই, পিসিও নাই, তো ফোনে প্র্যাকটিস করা শুরু করছি ওই সময়। ওই সময় একটা ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দেখতাম, HTML আর CSS, চ্যানেলটার নাম আমার মনে নেই। তো ভিডিও দেখতে দেখতে তো ওই কোর্স যে ও যে করতেছিল, আমি যখন HTML CSS মোটামুটি শেষ করলাম, মানে খুব বেশি ভালো না, বাট মোটামুটি শেষ করছি আর কি। তো তখন ও আমাকে বললো যে তুমি এই কোর্সে ভর্তি হয়ে যাও। মানে আমিও চিন্তা করতেছিলাম যে আমি ওয়ার্ডপ্রেস শিখবো। তো ওয়ার্ডপ্রেসের ওই কোর্সের প্রাইসটা ছিল 10,000 টাকার একটু বেশি, আর আমার কাছে তখন মানে পিসিও নাই, আমাকে খুব সামাও দ্রুত ম্যানেজ করতে হবে জিনিসটা। তো আমি চিন্তা করতেছিলাম যে আরেকটু কম প্রাইজে কোনো কিছু পাওয়া যায় কিনা, এই জিনিসটা চিন্তা করতেছিলাম, কারণ আমাকে পিসি বিল করতে হবে প্লাস করতে হবে। আর আমি কিছুদিন আগে ওই যে বলতেছিলাম টাকা পয়সার বিষয়টা একটু বাসা থেকে করতেছিল। তো তখন হচ্ছে যে আমি যেটা করছি, আমি আবার ইউটিউবে করতেছি, ঘাটাঘাটি করতেছি যে এর থেকে ভালো কোর্স টোস পাই কিনা। তো এখান থেকে ভিডিও করতে করতে ঝঙ্কার ভাইয়ের ভিডিও আসছে একদিন সামনে। তো ভিডিওটা দেখলাম, দেখার পরে ওই সময় সম্ভবত 4 ব্যাচের এনরোলমেন্ট চলতেছিল মোস্ট প্রবাবলি, মানে এটা হলো ওয়েব ডেভেলপমেন্ট। তো ভাইয়ার ওই যে পোস্ট দেখে ভাইয়ার মানে যে ডেসক্রিপশানে আপনার ফেসবুক গ্রুপের লিঙ্ক ছিল, প্রোগ্রামিং হিরোর কমিউনিটির। তো আমি কমিউনিটিতে অ্যাড হলাম, কমিউনিটিতে অ্যাড হওয়ার পরে ওইখানে দেখলাম যে হচ্ছে মানে ওই আমি যেদিনই জয়েন করছি 100 জব পোস্টের পোস্ট। তখন তো আমার মানে আরও ইন্টারেস্টিং লাগছে জিনিসটা, যে 5,500 টাকা কোর্স ফি, আর হচ্ছে এখানে 100+ জব পোস্ট 6-7 মাসে পসিবল। তাহলে আমি তো এতদিন এরকম কোনো কিছু খুঁজতেছিলাম যে আমি দ্রুত টাকা পয়সা ইনকাম করতে পারবো। আমি কি শিখবো বা না শিখবো ফ্যাক্ট কিন্তু এটা না, আমার আলটিমেট ফ্যাক্ট আমার দ্রুত টাকা ইনকাম করতে হবে। তো ওইখান থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার এইখানে ভর্তি হইতে হবে। তো আমার যার কাছ থেকে আমি শিখতেছিলাম, আমার ওই ছোটো বোন যে আমাকে গাইড করতেছিল, সে আমার বয়সের ছোটো, বাট সে আমাকে গাইড করতেছিল। তো ওর কাছে আমি আবার বললাম যে তুমি তো ওয়ার্ডপ্রেস শিখতেছো, তো ওয়ার্ডপ্রেসের বিষয়টা কি আমাকে একটু বলো তো। তো তখন ও আমাকে ওয়ার্ডপ্রেসের বিষয়টা এক্সপ্লেন করলো যে এই ব্যাপার, মানে এখানে ওয়ার্ডপ্রেসের যে বিষয়টা ও যতটুকু জানে আমাকে এক্সপ্লেন করছে। তো আমি চিন্তা করলাম, আমি যতটুকু বুঝলাম যে এখানে হয়তো বা কপি পেস্টের এই টাইপের বিষয়। আমি বলছি না ওয়ার্ডপ্রেস খারাপ, বাট ও আমাকে এই জিনিসটা আর কি বলছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের জিনিসপত্র। তা আমি বলতেছি যে ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপের বিষয়, বাট আমি মানে কিছুদিন আগে আমি ফোন দিয়ে, ওই সময় কোপা আমেরিকা চলতেছিল আর কি, মানে ফুটবল যে কোপা আমেরিকা চলতেছিল। তো আমি যে দলের সাপোর্ট করি, আমি HTML CSS দিয়ে ওই দলের পতাকা বিল্ড করি ফোন দিয়ে। মানে ফোনে টাইপ করা তো একটু ডিফিকাল্ট, তো আমি ওই ফোনে করতাম, ওই সময় হচ্ছে শুয়ে শুয়ে করতাম, টাইপ করতাম, আর ওই পতাকাটা ডিজাইন করছি। তো সবাই ওই সময় প্রোফাইল পিকচার দিচ্ছে সবার প্রিয় দলের, সবার প্রিয় খেলোয়াড়ের, আমি ওইটা করে আমি ওইটা আমার প্রোফাইল পিকচার দিয়ে দিছি। অ্যান্ড সেটা মোটামুটি হয়েছে ভালো, আমার পছন্দ হয়েছে পার্সোনালি আর কি, যে আমি ফোন দিয়ে এটা একটা জিনিস করে ফেলছি। তো আমি তাকে তখন বলতেছি যে দেখো, আমি তো ধরো ড্র্যাগ অ্যান্ড ড্রপ কেন করবো, এটা তো আমার পছন্দ হচ্ছে না, কারণ আমি কোড করতেছি, আমি কোড করার পরে হচ্ছে যে আমার একটা সুন্দর আউটপুট দিচ্ছে, এই জিনিসটাই তোমার দেখতে ভালো লাগতেছে, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এরকম কেন জিনিসপত্র বানাবো।
তো ও তখন বললো যে ঠিক আছে তাহলে তুমি তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। আমি ঠিক আছে ওকে। তো আমি ওই সময় করলাম যে ঠিক আছে আমার এই কোর্সে ভর্তি হওয়া লাগবে, আর এখানে আমি প্রোগ্রামিং হিরোর কমিউনিটিতে আরেকটা কাজ করলাম, একটু যাচাই বাছাই করতেছিলাম, কারণ আমি ঝঙ্কার ভাইকে তখন চিনি না আসলে, ঝঙ্কার ভাই কে বা এই ঝঙ্কার ভাই নামে কেউ আছে এই জিনিসটা আমি জানিও না। তো আমি একটু যাচাই বাছাই করতেছিলাম, তো অনেকে পোস্ট দিচ্ছে যে এই কোর্সটা ভালো হবে কিনা, তো ওইখানে আবার অনেকে কমেন্ট করতেছে যে কোর্সটা ভালো, এখানে ভালো সাপোর্ট দেয়। তো এই জিনিসটা আমার তখন একটু ভালো লাগছে আর কি। আর ওই যে 100 জব পেজ দেখছি প্রথম দিন ঢুকেই, তো এই জিনিসটা আরও বেশি আরও করছে আমার, মানে ব্রেনটা কাজ করছে। তো তখন কি করছি যে আমি ঠিক আছে সিদ্ধান্ত নিলাম যে আমি ব্যাচ 5-এ ভর্তি হবো। তো ব্যাচ 5-এ ওইটা ডিসেম্বরে আপনার এনরোলমেন্ট ছিল, মানে 21 সালের ডিসেম্বরের দিকে। তো ওই সময় আমার কাছে ল্যাপটপও নাই, পিসিও নেই, এখন আমাকে এনরোলমেন্ট করতে হবে, বাসায় ফোন দিয়ে আর কি আব্বুকে ম্যানেজ করা, আম্মুকে ম্যানেজ করা, সবাইকে আমি ম্যানেজ করে ফেললাম। ম্যানেজ করে হচ্ছে করলাম যে আমাকে একটা পিসি কিনে দিতে হবে আর কি। তো মানে ল্যাপটপ পিসি সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই আর কি, কোনো আইডিয়া নেই বললেই চলে, যে ল্যাপটপ পিসি আমি চালাইতে পারবো এরকম কোনো ইয়া নেই, জাস্ট আমি ফোন চালাইতে পারি, এটা হলো ব্যাপার। তো ওইখান থেকে আব্বু আমাকে টাকা দিয়েছিল 43,500 টাকা। আচ্ছা। তো সেখান থেকে আমি 37,500 টাকা দিয়ে পিসি বিল করছি, আর 5500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছি। আর যে কয় টাকা ছিল ওর সাথে আরও কিছু অ্যাড করে আমি মাউস আর কিবোর্ড কিনছি, এই হলো আমার সম্বল। তো এখান থেকে কিনে আমি কোর্সে ইনরোল করে আমি এবার করছি, আমি আবার হচ্ছে মোটামুটি কম্পিউটার শেখার ট্রাই করতেছি, যে টাইপিং করতে হবে, মানে কিবোর্ডটা চাপতে পারতে হবে, আমি তো পারি না। তো মোটামুটি তখন স্পিড লেভেল তো পাস হয় আর কি মিনিটে, মানে দেখে দেখে অনেক সময় চাপতে হয় আর কি, দেখে দেখে করতে হয়। তো এই জিনিসটা খুবই পেইন দিচ্ছিল। তো ওই সময় মোটামুটি ফোল্ডার স্ট্রাকচার পিছির মধ্যে কী আছে এই জিনিসগুলো ঘাটাঘাটি করতেছিলাম, কারণ আমার একটু ছিল যে আমি পারি না, ইটস ওকে, বাট আমার ঘাটাঘাটি করার অভ্যেস, যে এখানে কী আছে আমার জিনিসটা দেখতে হবে। তো ঘাটাঘাটি করতে করতে মোটামুটি ওই জিনিসটার একটা আইডিয়া হইলো, এবং টাইপিংও মোটামুটি একটা লেভেলে চলে আসলো কয়েকদিন প্র্যাকটিস করার পরে। তো আলটিমেটলি ওই যে করতেছিলাম, এখন হচ্ছে যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল। তো আমি ওই দিন কী করছি, আমি তো আগে তো বলছি যে আমি নেশার মধ্যে ঢুকে গেছি, এই যে নেশার মধ্যে তখনও আমি টুকটাক মানে ছাড়তে পারি না এই জিনিসটা। তো আমি চিন্তা করছি যে ঠিক আছে আজকে তো মানে 31st নাইটের দিন, 31st নাইটের দিন আজকে আমি লাস্ট খাবো, আজকে লাস্ট খেয়ে এরপরে কাল থেকে আমি কোর্সে ফোকাস করবো। এই মানে যেটা ভর্তি হয়েছে আমার টার্গেট ওইটাই, যে আমি যেটা ভর্তি হয়েছে এটা আমি ফিনিশ করবো যেভাবে হোক। তো আমি আজকে লাস্ট খাবো, খেয়ে আর আমি কোনোদিন খাবো না। তো ওই দিনে আল্লাহর রহমতে ওই দিনে আমি লাস্ট খাইছি, ওর পরে আর খাই নাই। যে তারপর থেকে আমি ওই যে কোর্সের যেদিন থেকে মডিউল দেখা শুরু করছি, অলমোস্ট মানে ওই গ্রুপেই তো বলাই ছিল যে 7-8 ঘন্টা সময় তোমাকে মাস দিতে হবে। তো আমার মাইন্ডসেটটাও এরকম যে আমি 7-8 ঘন্টা দেবো। তো এরপরে প্রথমে HTML CSS আমি টুকটাক পারতাম, তো ওইখান থেকে আমার HTML CSS খুব একটা পেন হয় নাই। তো এরপরে জাভাস্ক্রিপ্ট আসলো, জাভাস্ক্রিপ্ট এটা মোটামুটি শিখলাম। তো যা মানে যতটুকু পারছি, মানে যে খুব বেশি পারছি ওই সময় বিষয়টা এমন না, যতটুকু পারছি। তো মোটামুটি এই যে ওয়েব কোর্সে একটু চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার ছিল, কারণ আমি তো বিগিনার ছিলাম। তো এগুলো মোটামুটি ওভারকাম করছি, সময় দিয়ে হোক যেভাবে হোক সাপোর্ট নিয়ে হোক। তো এগুলো ওভারকাম করে দেন হচ্ছে আমি SCIC পাইলাম। তো ওইখানে SCICতে আমি আবার ব্ল্যাক বেল্ট পাই নাই, আমি ব্ল্যাক বেল্ট না পেয়ে, কারণ ওইখানে ইন্টারভিউতে আমি 15 পাইছিলাম। তো 15 পাওয়ার কারণ হচ্ছে যে ওই সময় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমি যে 6 মাস কোর্স করছি আমার কাছে একটা প্রশ্ন করছিল যে হোয়াট ইজ ভ্যারিয়েবল, এই প্রশ্নের অ্যান্সারটা আমি দিতে পারি না। মানে এটা প্রোগ্রামিংয়ের সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন, হোয়াট ইজ ভ্যারিয়েবল। তো এই ইজিয়েস্ট কোশ্চেনটা আমি অ্যান্সার দিতে পারি না, এটা নিয়ে আমি প্রচুর হতাশ ছিলাম, মানে হতাশার আর কি চরম পর্যায়ে। তো ওই সময় তো এইটা না পারলে তো আমাকে সাধারণত পাস মার্ক দেবে না, তো এর জন্য ব্ল্যাক বেল্ট মিস। তো আমি প্রচুর কান্নাকাটি করছি ওই দিন রাতে, প্রায় ওই ইন্টারভিউটা দেওয়ার পরে, আর আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ ছিল এটা। তো ওই দিন রাতে কান্নাকাটি করার পরে শুয়ে শুয়ে চিন্তা করতেছি যে কান্নাকাটি করে তো লাভ নাই, যে আমি পারি না, আমাকে এখন কোশ্চেন পড়তে হবে, এইগুলো তো দেখা যাচ্ছে যে একবারে মনে হয় মনে থাকবে না, হয়তো বা আমার আরেকটু পড়তে হবে। তো আমি আবার কী করলাম, আমার তো রিজিউমি রেডি ছিল। তো রিজিউমি রেডি থাকলে আমি হচ্ছে যে ওইখান থেকেই করছি, রিজিউমি রেডি থাকলে আমি জবে অ্যাপ্লাই করা শুরু করছি পরের দিন থেকে। আর আমি যে কোশ্চেনগুলো এগুলো আমি পড়া শুরু করছি, মানে লিঙ্কডইন থেকে আমি করতেছি, মানে প্রোগ্রামিং হিরোর সাথে আমি ওটা ধরেই নিছি, ওইটা আমার শেষ সব কিছু। তো ওইখানে অ্যাপ্লাই করতে করতে আমার ওই যে রিজেক্ট মানে ব্ল্যাক বেল্ট পাই নাই, যে ইন্টারভিউটা দিয়েছিলাম ওই ইন্টারভিউর 12 দিন পরে আমার একটা চাকরি হয় ইন্ডিয়ান একটা কোম্পানিতে। চাকরি বলতে ইন্টার্নশিপ, এটা হলো 3 মাসের ইন্টার্নশিপ, ডেভেলপমেন্ট রিলেটেড রিয়াক্ট ডেভেলপার হিসেবে তারা আমাকে ইন্টার্ন নিয়েছে।
তো রিয়াক্ট ডেভেলপার হিসাবে ইন্টার্ন নিয়ে ওখানে প্রায় 2-3 রাউন্ড ইন্টারভিউ দিছি, দিয়ে মোটামুটি গেছি। তো ওইখানে আবার এই যে কোশ্চেনগুলো আমার এইখানে করছিল, জিজ্ঞাসা করছিল, তো ওইখানে আমি আবার এই কোশ্চেনগুলো ওভারকাম করছি। তো এখানে যখন চাকরি হয়েছে আমাকে রিয়াক্ট ডেভেলপার হিসেবে নিছে, ভালো কথা। তো রিয়াক্ট ডেভেলপার হিসেবে নেওয়ার পরে ওরা যখন প্রথম 2 দিন পরে আমাকে কাজ করতে দিচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে, তখন আমি আসলে মানে জিনিসটা অ্যাগ্রি করতে পারি না। আমি 2 দিন ওয়ার্ডপ্রেসে কাজ করছি ওই জায়গায়। তো ওই জিনিসটা হচ্ছে যে এরকম বিষয় ছিল, একটু এখান থেকে কপি করে এনে ওখান থেকে কপি করে এনে বসাইতে হবে। তো আমি ওনাকে বলতেছি যে আমাদের যে ছিল ওনাকে আমি স্যার বলতাম, তো স্যারকে বলতেছি যে স্যার আমি তো এতদিন জাভাস্ক্রিপ্ট শিখছি, তো আমি এটা নিয়ে কাজ করতে পারবো না, আর আমার কপি পেস্ট কাজগুলো পছন্দ না, বা ড্র্যাগ অ্যান্ড ড্রপের এইগুলো আমি পছন্দ করি না। আপনি জাভাস্ক্রিপ্ট যেহেতু মোটামুটি পারি, আপনি আমাকে রিয়াক্টে কাজ করাইতে পারেন, ভিউতে কাজ করাইতে পারেন, বা অ্যাঙ্গুলারে কাজ করাইতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে কাজ করে দেবো। হয়তো আমি এগুলো পারি না, বাট আমাকে 7 দিন বা 10 দিন টাইম দিলে আমি শিখে এই জিনিসটা করে দিতে পারবো, এইটুকু কনফিডেন্স আমি ওনাকে দিচ্ছিলাম। তো উনি কোনো মতেই রাজি না। উনি যেটা আমাকে অফার করলো ওই সময়, যে তোমাকে ইন্টার্নশিপ দেবো না, তোমাকে ফুল টাইম দিয়ে দেবো। তো ফুল টাইম দিয়ে হচ্ছে তোমাকে এখান থেকে ইন্টার্নশিপ করার দরকার নেই, তাও তুমি ওয়ার্ডপ্রেসে কাজ করো। মূলত ওরা যেটা নিয়ে কাজ করতেছিল ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছিল। তো ফুল টাইম যখন অফার করতেছিল তখন স্যালারির কথা বলতেছিল 24,000 রুপি, তো বাংলাদেশি টাকা অলমোস্ট 30,000 টাকার মতো। তো তখন আমি টোটালি আমার মানে ওই জিনিসটাতে অ্যাগ্রি হয় না, আমার মন সায় দিচ্ছিল না, আমার টাকার দিকে ফোকাস না, আমার ফোকাস হচ্ছে যে আমি যা শিখছি আমি ওইটা দিয়ে কাজ করব, অথবা হচ্ছে আমি মানে কোড করে আমি কোনো কিছু করবো। আমার কাছে ওই সময় এটা মনে হয়েছে যে কোড করে কোনো কিছু করবো। আসলে প্রোগ্রামিং বলতে আমি তখন কোড করাকে বুঝি। তো আমি ওনাকে তারপর ওটা রিজেক্ট করে চলে আসি। তো রিজেক্ট করে চলে আসার পরে এরপরে আমি তো আরও হতাশ যে একটা চাকরি পাইলাম, তাও হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে। তো এরপরে আবার যেটা করলাম যে ঠিক আছে প্রোগ্রামিং হিরোতে আরেকটা চান্স আছে ওই সময়, তো চান্সটা নিলাম। চান্সটা নিয়ে ওখানে আমাদের ইন্টার্নশিপের মতো একটা প্রজেক্ট করার ছিল, সেটা করলাম। করার পরে হচ্ছে এখান থেকে প্রজেক্ট শেষ করলাম 2 মাসে। শেষ করে আবার ওখানে জব প্লেসমেন্ট টিমের সাথে কাজ করে 15 দিনের মধ্যে ইন্ডিয়ান আরেকটা কোম্পানিতে চাকরি পাইলাম, যে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে। তো সেখানে 3-4 মাস চাকরি করলাম। চাকরি করতে করতে ওই সময় একটা জিনিস মনে হচ্ছিল যে আমি আসলে সিএসসি রিলেটেড এই জিনিসপত্র রিলেটেড জানি না। তো ওই সময় আমার একটা জিনিস মনে হচ্ছিল যে আমার ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখা উচিত, কারণ গ্রুপে অনেকে আলোচনা করতেছিল যে ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এইগুলো শেখা উচিত কিনা। তো আমার যেহেতু একটু ব্যাক ইন কোডটা ভালো লাগতো, মানে ব্যাক ইন্ডের জিনিসপত্রগুলো আমার পছন্দ হতো, তো আমার কাছে মনে হয়েছে যে আমার ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখা উচিত। তো এইটা মনে হয়েছে যে যখন আমি এই যে প্রোগ্রামিং হিরোর সাথে প্রজেক্ট করতেছিলাম, একটা টিম প্রজেক্ট, তখন আমার এই জিনিসটা মনে হয়েছে। তো আমি কী করছি যে আমি ওই সময় একটা ডিসিশন নিয়ে রাখছি, আর আমার সাথে আরেকজন ছিল, সেটা আইমুন ভাই, সেও প্রোগ্রামিং হিরোতে। তো আইমুন ভাই আর আমি এটি নিয়ে ডিসকাস করতাম। তো আইমুন ভাই আর আমি চিন্তা করছি যে ঠিক আছে আমরা যদি নেক্সট জব পাই তাহলে জবের টাকা দিয়ে আমরা মানে কোনো একটা কোর্স কিনে ফেলবো আর কি, সেটা উডিমি হইতে পারে বা কোনো হইতে পারে, যেটা আমরা হচ্ছে করতে পারবো, আমরা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখতে পারবো। আচ্ছা, এই জায়গাটাতে আমি একটু পজ দিই। আজকে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা হয়েছে। ইউজুয়ালি পডকাস্ট বা এই টাইপের ডিসকাশনে আমাকে অনেক কথাটা বলতে হয়। আজকে কোনো কথার বলার সুযোগই আমি পাচ্ছি না, কারণ ওই একটার পর একটা ওই যেটা আমি শুরুতেই বলছি, খুব লোমহর্ষক ঘটনা, একটার পর একটা স্টোরি আমরা শুনে যাচ্ছি, এরকম একটা জিনিস। শারিয়ারের পরিচয়টা দেওয়া হয় না, শারিয়ারের পরিচয়টা আমি একটু দিয়ে দিই। শারিয়ার বেসিক্যালি প্রোগ্রামিং হিরোতে কাজ করে। সো এখানে একটা কনফিউশন আসতে পারে যে প্রোগ্রামিং হিরো মানুষ আবার ফাইথনের ভিতরে কেন নিয়ে আসা হয়েছে, বা এই টাইপের একটা জিনিস, বা এটা কি পুরোপুরি সাজানো নাকি ফেক নাকি কি, মানে সো মেনি থিংস টু থিঙ্ক আর কি, মানে এরকম একটা ব্যাপার। তো আমি একটু ইন্টারেস্টিং জিনিস একটু শেয়ার করি আর কি। শারিয়ারের ব্যাপারটা হচ্ছে, শারিয়ার আমাদের সাথে প্রায় বছরখানিকের মতো কাজ করে, 1 বছর 4 মাসের মতো। 1 বছর 4 মাস। প্রোগ্রামিং হিরোর ওয়েব কোর্স যেটা আছে সেখানে সে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে, এবং এখন পর্যন্ত সে খুব ভালোভাবে পড়ানোর চেষ্টা করে, তা শেখানোর ব্যাপারে খুবই ইন্টারেস্ট আছে। এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শারিয়ার কিন্তু সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে। শারিয়ারের সাথে কম্পিউটার সায়েন্সের কোনো সম্পর্ক নাই। শারিয়ার খুলনা বিএল কলেজে পড়াশোনা করে, এবং এখন সম্ভবত সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে উঠছে। লাস্ট ইয়ার যখন ছিল তখন সেকেন্ড ইয়ার ছিল। তো শারিয়ারের সাথে আমি যখন গত বছর প্রথম সামনাসামনি দেখা হয় খুলনাতে, তখন এই স্টোরিগুলো আরও মানে এখন অন দ্য রেকর্ড তো অনেক কিছু বলা যাইতেছে না, বাট অফ দ্য রেকর্ডও আমাকে পুরো স্টোরিটা যখন বলছে আমার কাছে মনে হয়েছে খুবই খুবই ইন্টারেস্টিং। তাইলে শারিয়ার যেহেতু পুরো জীবনে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে এত কাজ করছে, শারিয়ারকে কেন ফাইকাস্টের মধ্যে নিয়ে আসা হলো? কারণ ফাইকাস্টের ভিতরে আমরা ফাইথন নিয়ে কথা বলি, এবং ফাইথন মানেই হইতেছে প্রবলেম সলভিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং সিএসসি, এটার বাইরে কোনো কথা নাই। তো শারিয়ার তো সিএসসিতেও পড়ে না,
তাহলে শাহরিয়ারকে কেন নিয়ে আসা হলো? এই কোশ্চেনের অ্যান্সার আমরা স্লোলি জানতে পারবো। সো শাহরিয়ারের দিকে, শাহরিয়ার তোমার কাছে আবার আমি ব্যাক করি। তো আমি তোমার কিছুটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করছি, এবং শাহরিয়ারকে নিয়ে আসার পিছনে আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাক্টরেরই কম বেশি এরকম অনেকগুলো স্টোরি আছে। তবে শাহরিয়ারের স্টোরিটার সাথে ফাইথনের অনেক বেশি ডিপ কানেকশন আছে, যেটা আমরা আরও একটু কিছুক্ষণ পরেই হয়তো বা বুঝতে পারবো বা জানতে পারবো। এবং গল্পটা পুরোপুরি অথেন্টিক, এবং এই গল্প আরও অনেক বেশি এক্সপ্লিসিট, বাট আমরা সব কিছু আসলে অন দ্য স্ক্রিন বলা হয়তো বা সম্ভব না। সেই জায়গাটা থেকে আমরা যতটুকু পসিবল ততটুকুই হয়তো বা রেকর্ড করে সবার সাথে শেয়ার করা। তবে এরকম না যে এ হইতেছে প্রোগ্রামিং হিরোতে কাজ করে এই জন্য এখানে আসে, নাথিং লাইক দ্যাট। স্টোরিটা খুবই খুবই চমৎকার ছিল। আমার পার্সোনালি মনে হচ্ছিল যে এই স্টোরিটার সাথে অনেকেই বাংলাদেশের ইয়াং জেনারেশনের বা এই বয়সী যারা আছে সবাই হয়তো বা এত ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে না, তবে কম বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন আসে এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ঠিক আগে পরে অথবা ইউনিভার্সিটির প্রথম দিকে। সো গল্পটা অনেক বেশি আমার কাছে মনে হয় যে ইন্সপায়ারিং একটা জিনিস হতে পারে। তবে শাহরিয়ার কিন্তু এক্সট্রিমলি হার্ডওয়ার্ক করা পারসন, এটা আমরা ওভার দ্য টাইম আরেকটু পরে যে বুঝতে পারবো। শাহরিয়ার, ওভার টু ইউ। তুমি বলতেছিলা যে তোমরা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখবা, এবং আইমুনের কথা বলছে। আইমুনও লাকিলি এখন আমাদের টিমে কাজ করে। আইমুন লেভেল টু, আমাদের যে লেভেল টু কোর্সটা আছে ওই ডেভেলপমেন্টে, সেখানে সে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে আর কি। হ্যাঁ বল। তো এইখানে ব্যাপার যেটা হচ্ছিল, তো আলটিমেটলি আইমুন ভাইয়ের আমি এটা নিয়ে ডিসকাস করতাম সবসময়। তো আইমুন ভাইয়ের আমি ইন্ডিয়াতে সেম কোম্পানিতে আমরা দুজন একসাথে জব করছি ওইখানে। মানে এখন তো প্রোগ্রামিং হিরোতে আসি, এর আগে দুইজন আমরা এক কোম্পানিতে ছিলাম। তো আবার আইমুন ভাই আর আমি দুইজনই হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম আর কি। তো দুজনের সাথে মানে কানেকশন খুবই ভালো ছিল, উনিও অন চেয়েছে। তো দুজনে চিন্তা করতেছি যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখতে হবে। তো আমাদের কাছে ওই সময় উডিমির কোর্সের অ্যাক্সেস ছিল আর কি, আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছিল। উডিমির যত কোর্স আছে সব কোর্সের অ্যাক্সেস আমাদের কাছে ছিল। বাট উডিমির কোর্স দেখে আমরা ততটা করতে পারতেছিলাম না, কারণ পুরোটা ইংলিশ। আর মানে ধরতে পারতেছিলাম না যে জিনিসটা কীভাবে কি, কনসেপ্টটা কীভাবে কী হচ্ছে ধরতে পারতেছিলাম না, কারণ আমরা তো নন সিএস ব্যাকগ্রাউন্ড, মানে কোথা থেকে কী হচ্ছে জিনিসটা ধরতে আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো। তো এমন ভাইয়ের আমি প্ল্যান করলাম যে ঠিক আছে, আমাদের তো স্যালারি দেবে, আমরা স্যালারি দিয়ে হয়তোবা আমরা পাইথনের ওইটাতে ভর্তি হইতে পারি। পাইথন ওইটাতে ভর্তি হইতে পারি কেন? তখন তো প্রোগ্রামিং হিরোতে কাজ করো না, তখন আমরা ইন্ডিয়ান ওই কোম্পানিতে জব করি, কাজ করি আর কি। তো তখন আইমন ভাইয়ের আমি এটা প্ল্যান করছি যে পাইথনের নেক্সট ব্যাচে ভর্তি হবো। তখন নেক্সট ব্যাচ আসতেও অলমোস্ট 2 মাস বাকি, 2 মাসের মতো বাকি আর কি। তো ওই সময়টাতে আইমন ভাইয়ের আমি এর মধ্যে একটু ব্যাক এন্ড নিয়ে আর একটু ডিপে যাওয়ার ট্রাই করলাম। আর ওই যে প্ল্যান একটাই যে আমরা নেক্সট ব্যাচে ভর্তি হব। তো পাইথনকে কেন চুজ করলাম, ওই সময় যেটা হয়েছিল যে পাইথন তো ঝঙ্কার ভাইয়ের তো ঝঙ্কার ভাইয়ের আমরা দুইজনই ব্যাচ 5-এর, এখান থেকে আমরা ভালো সার্ভিস পাইছি, মানে সাপোর্ট সেশন বা এভরিথিং সব কিছু ভালো পাইছি। এই জন্য আমরা চিন্তা করছি তাহলে ওইখানটাতেও যেহেতু ঝঙ্কার ভাই ইনক্লুডেড, আমরা হোপফুলি এখান থেকে একটা বেটার আউটপুট পাবো। দ্যাটস ওয়াই আমরা ওইটাকে চুজ করছি আর কি, সব ঘেটে ওইটাকে চুজ করছি। তো তারপরে যথারীতি পাইথনের এনরোলমেন্টের সময় আসলো। পাইথনের এনরোলমেন্টের সময় আসলে আমরা আমাদের যে মানে স্যার ছিল, সিও ছিল, সিওকে দিয়ে আমরা দুইজন আর কি পেমেন্ট করাই নিয়েছি সিওর কার্ড দিয়ে। মানে আমরা আমাদের এখান থেকে পেমেন্ট করাই না, আমরা ওই টাকাটা পেমেন্ট হয়েছে ইন্ডিয়া থেকে। বাস দুজনে আমরা অনেক খুশি যে ঠিক আছে এবার পুরো দমে হচ্ছে আমরা পাইথন করব। তো পাইথন যখন করতেছিলাম তখন আসে আমার প্রোগ্রামিং হিরোর ইন্টারভিউ আর কি। তো প্রোগ্রামিং হিরোর মানে পাইথন করছি, এনরোলমেন্ট করে ক্লাস শুরুর জন্য ওয়েট করতেছি আর কি। ক্লাস শুরু হবে এপ্রিল থেকে, তো এটার জন্য আমরা ওয়েট করতেছি। তো এর মধ্যে আমি যে প্রোগ্রামিং হিরোতে আর কি করছিলাম, অ্যাপ্লাই করছিলাম ইনস্ট্রাক্টর হিসাবে। এটা হলো শুভ ভাই আমাকে করছিল, রিকমেন্ড করছিল। শুভ ভাই বলছিল যে তুমি তো আসতে চাইছিলা, তা আসবা কিনা? তো আমি বলছিলাম ঠিক আছে ভাই, আমি তো আসতে চাই, তাহলে আপনি করেন। তো শুভ ভাই ওই সময় আমার রিজুমিটা দিছিল, দেওয়ার পরে আমার ইন্টারভিউ হচ্ছে ওই মানে কোর্স এনরোল করছি পাইথনের ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ আর কি, আমাদের ম্যানেজার ব্রোসদের সাথে যে ইন্টারভিউটা হয় ওই ইন্টারভিউ। তো ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ দিলাম। এখন ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ দিয়ে আমি খুব বেশি আমার নিজের উপর স্যাটিসফাইড না, কারণ আমার ইন্টারভিউ ভালো হয় নাই। ইনস্ট্রাক্টর পজিশনের জন্য আমি ভাবছি যে আমার ইন্টারভিউ আরও একটু বেটার হওয়া উচিত ছিল। তো ভালো হয় না, আমি ওটা নিয়ে ভাবছি যে কল টল পাবো না মনে হয়। তো আমি যেটা করতেছি আমি ওটা করতে থাকি। তো তখনও আর কি পাইথনের কোর্স শুরু হয়নি, মানে ক্লাস শুরু হয়নি, বাট এনরোলমেন্ট রানিং। এরপরে সেকেন্ড রাউন্ড যখন কল পাইলাম, এটা হচ্ছে যে পাইথনের ক্লাস শুরু হয়েছে তার 3 দিন পরে। তো সেকেন্ড রাউন্ড ছিল ঝঙ্কার ভাইয়ের সাথে। মানে এটা আমার ওইখানে 3টা রাউন্ড ইন্টারভিউ হয়। তো আমার যেহেতু রিকমেন্ডেশন ছিল, এটা একটা রাউন্ড আমার একটু বাদ গেছে আর কি। তো আমি ডিরেক্ট আর কি 2টা রাউন্ড ইন্টারভিউ দিয়ে করছি। তো ঝঙ্কার ভাইয়ের সাথে ইন্টারভিউ দিলাম।
তো ঝঙ্কার ভাইয়ের সাথে ইন্টারভিউ দিয়ে ওইখানে আমি মোটামুটি একটা ছিল যে হয়তো বা হয়ে যাইতে পারে, কারণ ঝঙ্কার ভাইয়া যে প্রশ্নগুলো করতেছিল তখন ওইটা হচ্ছে যে আমি পারতেছিলাম আর কি, মানে বা পারছিলাম আর কি, দুটো একটা মিস গেছিলো বা যেটা আমি একটু করে ফেলছিলাম, বাট মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছিল যে হয়তো বা ভালো কিছু হবে। তারপরে আবার মনে হচ্ছিল যে হয়তো বা নাও হইতে পারে, কারণ আমার থেকে তো ভালো অনেকে আছে, আর আমি তো নন সিএসসি পড়ি, আমাকে নেবে কি জন্য। সো জাস্ট নিজে নিজে এটা আর কি নিজের সাথে ডিসকাশন করতেছিলাম। তো ওই সময় রমজান মাসও ছিল। তো একদিন আর কি সুফিয়ান ভাই ফোন দেয়, আমি আসরের নামাজ পড়ে বেরোয় ফোন অন করছি, আসরের নামাজ পড়ে মানে রোজার মাস তো, নামাজ পড়ে বের হয়ে ফোন অন করছি, এর মধ্যে সুফিয়ান ভাইয়ের ফোন। তো শাহরিয়ার ভাই আপনার তো জব কনফার্ম হয়েছে, এখন আমরা আপনার সাথে মিটিংয়ে বসতে চাই। তো আমি বললাম ঠিক আছে ওকে, মানে তখন পাইথনের কোর্স আমি অলমোস্ট করতেছি আর কি। তো ঠিক আছে ওখানে বসলাম। এরপরে প্রোগ্রামিং হিরোতে জয়েন করার পাশাপাশি আমার পাইথন কোর্স কন্টিনিউ করতেছিলাম। তখন একদম প্রথমে আর কি সির কোর্স ছিল, তো সির যে কোর্স ছিল ওইটা শিখতেছিলাম। তো এর মধ্যে কিছু ইস্যু আমি ফেস করতেছিলাম, ম্যাথের ইস্যু। এটা আমার, কারণ তুমি তো আসলে পুরোপুরি ডিফারেন্ট এডুকেশন প্লাস আমার ম্যাথের বিষয়টা আমি যদি বলি যে আমি প্রাইম নাম্বার বা হচ্ছে কো প্রাইম নাম্বার এই জিনিসপত্রগুলো শিখছি আমি 2 মাস আগে। মানে এইগুলো আমি চিন্তামই না আসলে, মানে আমি ম্যাথের মধ্যে যোগ বিয়োগ গুণ আর ভাগ এইটুকুই পারি, আর কোনো কিছুই পারি না। বীজগণিত আমি টোটালি দেখলে দৌড়াইছি, এটা আমি কোনো সময় মানে ভালোভাবেই করি নাই, কারণ 6 থেকে আমার ওরকমভাবে করা হয় নাই। আর 9-এ উঠে আমি যেহেতু আর্টস নিচ্ছি, তো আর্টস নেওয়ার ফলে আমার তো ওইটা হচ্ছে ম্যাথটা করা হয় নাই। আমি ম্যাথ ওইখানে ছিল একটা ম্যাথ, মানে আর্টসে একটা ম্যাথ ছিল আর কি 9-10-এ, বাট ওইটা পাস করছি একটু ডিফারেন্ট হয়েতে, মানে ওটা বলা যাবে না আর কি। তো এই হলো ব্যাপার। আর ইন্টারে আমার ম্যাথ ছিল না, তো আমি ম্যাথ তো পারি না, আমি খুব ঝামেলায় পড়তেছিলাম ওই সময়। আর হচ্ছে মানে লজিক বিল্ডিংয়ের ইমপ্লিমেন্টেশন এই জিনিসপত্রগুলো পড়তেছিল আর কি, প্রচুর প্রবলেম হচ্ছিল। তো আমি যেটা করতাম যে আমার তো এদিকে কাজ ছিল, মানে আমার তো চাকরি, এটা তো করতে হবে মাস্ট, এটা আমার ডেইলি রুটিন, যেটা 8-9 ঘন্টা টাইম দিতে হবে। হ্যাঁ 8-9 ঘন্টা এটাতে আমার টাইম দিতে হবে, এটা তো আমার কাজ করতে হবে, এটা মাস্ট। এটা বাদ দিলে আমাকে তো চাকরিতে রাখবে না, কেউ রাখবে না আর কি। তো এটা করতে হবে। তো আমি মোটামুটি একটা শিডিউল ফিক্স করলাম, শিডিউল ফিক্স করে যে আমি এই টাইমে এইটা করব। আর হচ্ছে মানে পুরো একটা দিনের একটা শিডিউল ফিক্স করছি ওই সময়। টোটালি আমি হচ্ছে যে 14 ঘন্টার বেশি একটা শিডিউল আমি ফিক্স করছি ওই সময়। 14 ঘন্টা অ্যাক্টিভ থাকতাম, 14 ঘন্টা অ্যাক্টিভ। আমার অফিসের কাজের পরে আমি হচ্ছে এইটা এর মাঝে আমার এটা করতে হবে, মানে এটা আমাকে ফিনিশ করতে হবে। তো এটা ফিনিশ করে আমার একটা মেন্টাল মাইন্ডসেট আছে, সেটা হচ্ছে যে আমি যদি কোনো কিছুতে ইনভেস্ট করি আমার ওইটার পরিপূর্ণ আমার লাগবে, রিটার্ন লাগবে। আমি করছি 5500 টাকা পে, প্রথমে যে ওয়েব করছে 5500 টাকা পে করছি, এটা দিয়ে আমি পাইথন কোর্সের টাকা উঠাইছি। ঠিক আছে, তো পাইথন কোর্সের টাকা উঠাইছি। এখন এখানে আমি যখন আমার কষ্ট করে টাকা দিয়ে, মানে যেভাবে আমি কষ্ট করছি, তো চাকরি করার জন্য কষ্ট করছি, তো এটা দিছে আমার টাকা রিটার্ন লাগবে, তো এটার জন্য আমাকে যেভাবে কষ্ট করতে হবে, এটা হলো ব্যাপার। তো তখন যখন আমি বুঝতেছি না, তখন সাপোর্টে যাইতাম। মানে আমি প্রোগ্রামিং হিরোর ইনস্ট্রাক্টর হিসেবে তুমি আবার সাপোর্টে যাইতাম, পাইথন সাপোর্টে। ইভেন আমি মানে করি নাই কোনো দিন যে ভাই আমাকে যে আগে দিতে হবে, আমি সিরিয়াল মেনটেন করে আমি ওখান থেকে সাপোর্ট নিতাম, প্রতিদিনই সাপোর্ট দিতাম, সিরিয়াল মেনটেন করতাম, ওখানে কতজন আছে সিরিয়াল মেনটেন করতাম, সিরিয়াল মেনটেন করে সাপোর্ট নিয়ে দেন হচ্ছে আমি করতাম। মানে আমি যে প্রোগ্রামিং হিরোতে আসি বা আছি, এইটা নিয়ে আমি কোনো সময়ই করি নাই। আমি পাইথনের স্টুডেন্ট, জাস্ট এতটুকুই। মানে পাইথনের সম্পর্ক আছে ভাই ব্রাদারের সাথে, বাট আমি কোর্সের সাথে আমি পাইথনের স্টুডেন্ট, জাস্ট এতটুকুই। তো এইখানে এবার আমি কন্টিনিউ করতেছিলাম। এখন মেন প্যারা হয়েছে যে অ্যাসাইনমেন্টের সময়, যখন আমার মানে মিড টার্মের অ্যাসাইনমেন্ট, এটা খুব বেশি পেইন হয় নাই, বাট আমার যখন উইকেন্ডেতে অ্যাসাইনমেন্ট পড়তো, এটা তো আমার জন্য ঈদ। বাট আমার উইকেন্ডেতে যখন আমার অ্যাসাইনমেন্ট পড়তো না, তখন তো আমার জন্য ঈদ না। অ্যাসাইনমেন্টের সময় 24 ঘন্টার মধ্যে এটা আমার জমা দিতে হবে। তো ফার্স্ট যখন ফাইনাল অ্যাসাইনমেন্ট আসলো তখন হচ্ছে যে মোটামুটি টাইম ম্যানেজ করতে বেশ প্যারা খাইছি, তারপরও অন টাইমে সাবমিট করছি এবং ফুল মার্ক পাইছি। তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি অলরেডি ফুল টাইম একটা চাকরি বাকরি করো, এখন তোমার সিএসসি ডিগ্রি নাই, হ্যাঁ, আবার তুমি বলতেছিলে যে তোমাদের মনে হচ্ছিল যে ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদমে আসলে ল্যাকিংস আছে। মানে ফাইথনের ভিতরে কেন ঢুকলাম, মানে মোটিভটা কী ছিল, পারপাসটা কী ছিল? কারণ মানুষজন চাকরি বাকরি পাইতে চায়, তুমি অলরেডি চাকরি বাকরি পাইছো, এবং তারপরেও তোমার শেখা শেষ হইতেছে না। সো পাইথনে ঢোকার মূল কারণটা কী ছিল? আচ্ছা, পাইথনে দেখার এখানে একটা ব্যাপার হচ্ছে যে
আমরা তো নন সিএসসি ছিলাম, আমাদের একটা ভয় ছিল সবসময় যে যে আমাদের মানে যদি এখানে টিকে থাকতে চাই এই ফিল্ডে, তাহলে আমাদের ভিত্তি মজবুত করতে হবে, মানে যে প্রোগ্রামিংয়ের যে ইগুলো এটার ডিবে যাওয়া দরকার। তো এখান থেকে আর ওই যে আমরা ব্যাক এন্ডে কাজ করতাম, তো ব্যাক এন্ডে কাজ করতে মানে শুনছি আর কি, এটা নিয়ে অতটা ঘাটাঘাটি করি নাই ওই সময়, কারণ আমরা খুব অল্প সময় পাইছি এই জিনিসটা। তো ঘাটাঘাটি না করে আমরা শুনছি, অনেকে গ্রুপে পোস্ট করছে, কমেন্ট পড়ছি যে ব্যাক এন্ডে কাজ করতে হলে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের পরিপূর্ণ একটা ধারণা থাকে, বা ঝঙ্কার ভাইও অনেক সময় এটা বলছে লাইভে যে এখন একজন জুনিয়র ডেভেলপার হিসেবে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম লাগবে না, বাট তোমরা যদি লং টার্ম একটা কোনো কিছু করতে চাও সেক্ষেত্রে ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম এটা তোমাদের মাস্ট লাগবে। মানে একজন যখন সিনিয়র হবা বা হচ্ছে মিড লেভেলে যাইবা বা একটা ভালো কোম্পানিতে যাইবা, তখন তোমাদের একটা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের একটা ভালো রকম আইডিয়া লাগবে। জুনিয়র লেভেলে যদিও প্রয়োজন নেই, এটা আমরা শুনছি। তো ওইখান থেকে আমরা তো ফিক্স করে ফেলছি যে ক্যারিয়ার আর অন্যদিকে নেব না, ক্যারিয়ার এই দিকেই নেব, যা হবার হবে, হয়তো শেষ না হলে রিক্সা চালাবো, সমস্যা নেই। মানে এরকম একটা চিন্তা ভাবনা। তো এর মধ্যে এই চিন্তা করে আর কি পাইথনে আসা। তো পাইথনে আসার পরে তো মানে আর কি সব কিছু চ্যালেঞ্জিং। তুমি তো ম্যাথ নিয়ে তোমার একটা সিরিয়াস চ্যালেঞ্জ ছিল, তো কোর্স চলাকালীন সময়ে তুমি ম্যাথের প্রবলেমগুলো কীভাবে সলভ? আচ্ছা, কোর্স চলাকালীন এখানে আমি কিছু ম্যাথ কোর্সের আগে পাইছিলাম, মানে যেটা পাইথন থেকে প্রোভাইড করা হয়েছিল। হ্যাঁ, এখন কিছু বেসিক আগে থেকে দিয়ে দেওয়া, বেসিক ম্যাথ প্রোভাইড করা হয়েছিল। তো এখানে ম্যাট্রিক্স ছিল বা এই টাইপের জিনিসপত্র। তো ম্যাট্রিক্স তো আমি জীবনে কোনো দিন দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখছি পাইথনের কোর্সে, কারণ আমি ওই যে 6 to 10 এর মধ্যে ছিল, বাট আমি করি নাই আর কি, এটা আমার ব্যর্থতা। তো আমি ম্যাট্রিক্স জীবনের ফার্স্ট টাইম দেখছি এইখানে যে ম্যাট্রিক্স কী বা এই টাইপের জিনিসপত্র। তো এইগুলো মোটামুটি আমি ওই সময় প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করে মোটামুটি একটা আইডিয়া হয়েছে ওই জিনিসপত্র দিয়ে। বাট ওইটা দিয়ে যে প্রবলেম সলভ করা যায় বা করা যায় এই জিনিসটা তো আমি জানি না, বা কীভাবে সলভ করে। আমি যখন শিখতেছি তখন তো বেসিক শিখতেছি, যেটা আমি জাভাস্ক্রিপ্টে শিখছি, যে একটা লুপ চালানো, একটা কন্ডিশন, ভ্যারিয়েবল, এই জিনিসপত্রগুলো শিখতেছি। এগুলো সম্পর্কে আমার আগে থেকে আছে, কোনো সমস্যা নেই। বাট যখন আমি ফার্স্ট প্যারাটা খাইলাম প্যাটার্ন প্রিন্ট করতে যাই, মানে ছি দিয়ে প্যাটার্ন প্রিন্ট করা আর কি, স্টারের প্যাটার্ন। তো এখানে স্টারের প্যাটার্ন, প্যারামিডের প্যাটার্ন, এই জিনিসটা নিয়ে আমি পেন খাইলাম, কারণ এখানে কঠিন হিসাব নিকাশ আছে। মানে হিসাব নিকাশ বলতে ম্যাথের হিসাব নিকাশ ভালো রকম আছে। তো এইখানে আমি বুঝতেছি না আসলে যে কীভাবে কী করবো, মানে যোগ ইটস ওকে যোগ, বাট আমি বুঝতেছি না, আমার তো মানে আসতেছে না ব্রেন, লজিকটা কীভাবে বিল্ড করবো। যে ঠিক আছে, একটা প্যারামিড আমি কীভাবে প্রিন্ট করবো, এখানে স্পেস পড়তেছে, নিচে যে বড় হচ্ছে, আমি এই জিনিসটা কীভাবে করবো, আসতেছে না জিনিসপত্র। আমি যদি ওপর লুপ পারি, কিন্তু আমি সিঙ্গেল লুপ পারি, ডাবল লুপ তো আমি আবার বেশি পারি না। তো এই জিনিসগুলো আসতেছে না। যখন না আসতেছে না তখন চিন্তা করতেছি যে ঠিক আছে, আমি তো ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখবো, তো আমাকে যা দেখাচ্ছে আমি দেখতে থাকি, মুখস্থ করতে থাকি। মানে এরকমও করছি যে মুখস্থ করতে থাকি, তো মুখস্থ করতেছি, এরকম হয়েছে অনেক কিছু মুখস্থ করে সামনে আগায় গেছি। তো এর মধ্যে মোটামুটি এর মধ্যে হচ্ছে যে C++-এ গেলাম, সি শেষ করে। C++ আরও ইন্টারেস্টিং, যে সির থেকে ভালো লাগতেছে আর কি। তো এখন একটা ল্যাঙ্গুয়েজ থেকে যখন আরেকটা ল্যাঙ্গুয়েজে শিফট করতেছি, তখন একটা থেকে আরেকটা সুন্দর লাগতেছে আর কি। তো C++ শেখা শুরু করলাম, C++ শেখা শুরু করে ওটা দিয়ে মোটামুটি এরপরে গেলাম ডাটা স্ট্রাকচারে। তো ডাটা স্ট্রাকচারে যে এখন সি আর C++ আমি যতটুকু টাইম দিতাম, ডাটা স্ট্রাকচারে আমার অতটুকু টাইমে হইতো না, কারণ C++-এ বেসিক শেখাচ্ছিল, ডাটা স্ট্রাকচার সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। এখানে লিঙ্ক লিস্ট আছে, এই টাইপের জিনিসপত্র যে আছে, এই জিনিসপত্রগুলো তো আমি আগে কোনো দিন দেখিও নাই, কোথাও পড়িও নাই, আমাকে ভিডিওতে যা দেখানো হচ্ছে ওই জিনিসটা আমি করতেছি। ওই সময় আমি যেটা করতাম, আমি প্রতিদিন সাপোর্ট সেশনে যেয়ে বসে থাকতাম, যে টপিকটা আমাকে দিছে আমি ওই টপিকটা, ভাই এটা তো বুঝি না, আমাকে বুঝাই দেন। ইভেন্ট এমনও দিন গেছে যে আমি দিনে 3 বেলারই সাপোর্ট গেছি, মানে কোর্স করছি। এমন একটা বলি যে ধরেন আমি এদিকে আমি সাপোর্ট সেশন নিচ্ছি, ওয়েবে সাপোর্ট সেশন নিচ্ছি, তো আমার ওই সময়টাতে আমার ওই যে জিনিসটা করতেছি, ওই সময় আমি শিখতেছি ডেটা স্ট্রাকচার। তো একটা টপিক আমার টোটালি হচ্ছে না আর কি, আমার এখন রাতে সাপোর্ট নিচ্ছি, এখন রাতের পরে যদি আমি সাপোর্ট নিতে চাই তাহলে আমাকে আর পরের দিন সকালে নিতে হবে, আমার রাতেই সাপোর্ট লাগবে। আমি কী করছি, ওয়েবের সাপোর্ট নিতে নিতে পাইথনে জয়েন হয়ে গেছি। জয়েন হয়ে আমি ওই দিন ওই টপিকটা বুঝে আবার এসে ওয়েব কোর্সে সাপোর্ট নিছি, মানে এরকম কাহিনিও করছি আর কি 2-1 দিন। মানে এটা ম্যাক্সিমাম ডেজ না, বাট এটা মিনিমাম ডেজ আর কি করছি, যেটা খুবই প্রয়োজন ছিল আর কি। তো এইভাবে চলতে চলতে ডেটা স্ট্রাকচার শেষ করলাম। ডেটা স্ট্রাকচার শেষ করতে করতে এই সময় একটা ঘোষণা আসলো যে মানে এই ডেটা স্ট্রাকচারে অ্যালগো বা এই টাইমের মাঝে মাঝে একটা ঘোষণা আসলো যে পাইথন থেকে তোমরা 2টা পাতে যাইতে পারবা।
একটা হলো যে প্রজেক্ট করতে পারবা, প্রজেক্ট করে তুমি মানে একবারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব করতে পারবা, আর একটা হলো প্রবলেম সলভিংয়ের দিকে যাইতে পারবা। এখন আমি তো প্রবলেম সলভিং কি জানি না মানে প্রবলেম সলভিং কি জানি, বাট এটা দিয়ে যে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা যায় এই জিনিসপত্র জানি না। এটা তো আমার কাছে ওয়ার্ডগুলো নতুন আর মানে মানে এইগুলো দেখতেছি আর আমার মানে ভয় লাগতেছে যে আসলে কি এগুলো কীভাবে কী করে, আমি তো জানিও না। এখন আমি তো আবার কাউকে বলতেও পারতেছি না যে পাইথনের কাউকে বলবো, এখানে তো একটা মান সম্মানেরও ব্যাপার, কারণ আমি প্রোগ্রামিংয়েরও তো জব করি, সো এইখানে তো একটা বিষয় আছে, সো বলতে পারতেছি না। তো আমি করে করে সাহস করে করে নক দিয়ে ফেলছি আর কি, যে ভাই এইটা কি আমাকে একটু বলেন। মানে এটা আমি নক দিয়েছিলাম ওই সময় আসিফ ভাইকে। আচ্ছা, তো ভাই এটা কি আমাকে একটু বলেন যে এই জিনিসটা আসলে কীভাবে কী করে। তো আমাকে মানে ওইটা আমাদের ইন্ট্রোডিউস করারও ছিল যে আমাদের আর কি ইসের সাথে ইন্ট্রোডিউস করার ছিল আর কি, প্রবলেম সলভিং যে ওয়েবসাইটগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোর সাথে আমাদের ইন্ট্রোডিউস করার ছিল যে বিভিন্ন ধরনের এখানে এই করা যায়। তো এই ইন্ট্রোডিউস করানোর তো আমি বলছি ভাই এগুলো আসলে কীভাবে করে, আমাকে একটু আইডিয়া দেন, একটা রাফ আইডিয়া দেন। তো মোটামুটি রাফ আইডিয়া দিল। এখন রাফ আইডিয়া দিয়ে আমি অর্ধেক বুঝছি অর্ধেক বুঝি নাই, এটা হলো সত্য কথা। তো না বুঝে এবার আমি কী করছি, আমি আবার আমার মানে একমাত্র হলো সঙ্গী হইলো ইউটিউব, যে এবার ইউটিউবে যে এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি। তো এগুলো দিয়ে দেখছি যে আমি যতদূর বুঝছি যে ওই সময় কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে আমার লজিক বিল্ডিংয়ের ব্যাপারটা এই জিনিসটা ভালো হয়। এবার আমি কি করছি, আমি ইমদাদ ভাইকে মেসেজ দিছি যে ভাই আমি তো হচ্ছে মানে এই নন সিএসসি থেকে আসছি, মানে ইমদাদ ভাই মানে পাইথনের ম্যানেজার, আমি ওনাকে একদিন মেসেজ দিছি, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে মেসেজ দিছি যে ভাই আমি তো এই এলন কোর্সে আমি প্রোগ্রামিং হিরোতে আসি, তো আমি পাইথনের কোর্সটা করতেছিলাম। তো এখন হচ্ছে আমি তো ভাই আমার তো লজিক বিল্ডিংয়ের অবস্থা খুব একটা ভালো না, আসলে ভালো ছিল না, মানে খুব বেশি ভালো না আর কি। তো মানে খুবই বাজে অবস্থা আমার, আমি কোনো রকম পারি আর কি চালাই নেওয়ার মতো। আর ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম যা শিখাইছে ওইটা আমি বুঝতেছি আর কি, কিন্তু অতটা ভালো ইমপ্লিমেন্টেশন আমার মধ্যে নাই। আমি বলতেছি ভাই আমি তো ভাই এই যাইতে চাই আর কি, মানে এই প্রবলেম সলভিং কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে যাইতে চাই। কারণ আমি চিন্তা করতেছি ওই সময় যে সফটওয়্যার ডেভেলপমেন্টে যাবো, বাট সফটওয়্যার ডেভেলপমেন্টে তো আলটিমেটলি আমার যেয়ে লাভ নেই, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা যাবে তাদের আলটিমেট জব দরকার, এই জন্য তারা প্রজেক্ট করে ডিরেক্ট জবে ঢুকবে। বাট আমার তো জব আছে, আমি তো আবার নতুন করে জবে যাব না, তো এখন আমার প্রজেক্ট করারও দরকার নেই। আর আমি এখন পাইথন স্ট্যাকে যাইতে চাচ্ছি না, কারণ আমি মান স্ট্যাকে আসি। তো মান স্ট্যাকে যেহেতু আসি, আমি পাইথনের জ্যাঙ্গো যে স্ট্যাকটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি না, এটা আমার যদি লাগে আমি পরে শিখবো। আমি মান স্ট্যাকটা আর একটু মানে ভালোভাবে করে ফেলি। তো মান স্ট্যাকের এই চিন্তা করে আমি মানে ইমদাদ ভাইকে ওইটা পুরোটা এক্সপ্লেইন করছি। ইমদাদ ভাই আমাকে একটা মিট লিঙ্ক দিয়েছিলেন, তো ইমদাদ ভাইকে এক্সপ্লেইন করছি। কারণ ভাইয়ের কাছে তো আমি যাইতে চাই আর যা করতে চাই আমাকে সব টেস্ট দিয়ে যাইতে হবে, এটা তো কোনো সুযোগ নেই আর কি, মানে অপশান নেই, মানে টিম মেম্বার হয়েও কোনো লাভ নেই। মানে কে মানে তুমি প্রোগ্রামিংয়েরই তো জব করো না, তুমি কে এটা ওনার কাছে নেই। ইভেন আমাদের অনেক রেয়ার কি উনি কোর্স থেকে ব্যান করছে, আমাদের মানে প্রোগ্রামিংয়েরও টিম মেম্বার উনি ব্যান করছে। আচ্ছা ঠিক আছে, তো এরকম ব্যাপার স্যাপার, তো সুযোগ নেই। তো উনি আমাকে বলছে ভাই সমস্যা নেই ভাই, আমি মানে টেস্ট দিয়ে যাব, বা যেগুলো মানে ক্রাইটেরিয়া আছে আমি ফুলফিল করে যাব, আপনি জাস্ট আমাকে একটু বলেন, মানে এই জিনিসটাকে আমাকে আর একটু বুঝাই করেন। তো ওনার কাছ থেকে কিছু সাজেশন নিলাম, সাজেশন নিয়ে আমি আমার মতো করতে থাকলাম। আর এইদিকে আমার যে ম্যানেজার মিল্টন ভাই, শাবাজ ভাই, তো এনাদের কাছ থেকে আমি আবার একটু মানে বিভিন্ন সময়ে বসে বসে বিভিন্ন জানার ট্রাই করতাম যে ভাই এটা করলে কী হবে, ওইটাই করলে কী হবে। কারণ আমি তো আসলে এই জিনিসপত্রগুলো আমি জানি না, আসলেই জানি না। বা সিএসসি পড়ে এইগুলা যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা যায় বা সিএসসি পড়ে যে বড় জব করা যায়, এগুলো আমি জানিই না, আলটিমেট জানি না। মানে আমি যে গুগলে জব করার স্বপ্ন থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে আসছি, বিষয়টা এমনও না। আমি জাস্ট আসছি যে আমার ব্যাকএন্ড ডেভেলপমেন্টে ভালো হইতে হবে, আমার ভালো করতে হবে, এজন্য আমি চলে আসছি আর কি। তো এখন এই জায়গার ব্যাপারটা হয়েছে, আমি মানে সবার কাছ থেকে কম বেশি সাজেশন নিতাম। ওই সময়টাতে কাউকে মানে ঝঙ্কার ভাইকে শুধু নক দেওয়া হয় নাই, আর মোটামুটি যারা এই জিনিসপত্রের সাথে রিলেটেড ছিল আমাদের আমার টিম মেম্বাররা, সবাইকে আমি টুকটাক নক দিতাম। এর মধ্যে পাইথনের নাইম ভাই ছিল, আসিফ ভাই মানে শিফাত ভাই ছিল, তারপরে আরও কে ছিল আমার রিফাত ভাইয়ের সাথে তো পরে আর কি প্রবলেম সলভিং ক্লাবে হয়েছে। তো এটা মোটামুটি আগে যাদের চিনতাম, নাইম ভাই আর শিফাত ভাইয়ের সাথে আমার বেশি ইন্টারাকশান ছিল, কারণ ওনাদের দুজনের সাপোর্ট আমি বেশি পাইতাম, আর ওই কনসেপচুয়াল সেশনগুলো ওনারা নিত। তো আবার এর মধ্যে একটা কাহিনী আছে, কনসেপচুয়াল সেশন আমি একটাও মিস করিনি, লাইভ কনসেপচুয়াল সেশন। এটা আমি প্রতি ইয়াতে দেখতাম,
মানে এই কনসেপচুয়াল সেশনগুলো ছিল এরকম দিনে যেটা আমার উইকেন্ডেতে একটা পড়তো আর অফিস ডেতে একটা পড়তো। আচ্ছা, তো উইকেন্ডেতে যেটা পড়তো যে ওটা তো নর্মালি অ্যাজ ইউজুয়াল ম্যানেজ করে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। আর ইসের যে দিনে যেটা পড়তো ওই দিন আমি হচ্ছে আমার টিম মেম্বারদের সাথে যারা ছিল আমি সব করতাম, মানে আমার যে সেশন সব করতাম। আচ্ছা, যে যে ভাই আমার তো রাত্রির একটা কাজ আছে রাতে, তো আমার সেশনটা কেউ সলভ করবেন কিনা। তো এরকম আমি পেয়ে যাইতাম অনেক দিন, ম্যাক্সিমাম ডেজ পাইছি। তো এখানে এবার এই জিনিসটা ভালো যে সবাইকে হেল্প করে, তো ম্যাক্সিমাম ডেজ এই জিনিসটা পাইছি, যার ফলে আমি লাইভ সেশনগুলোতে জয়েন করতে পারতাম। লাইভ সেশনগুলোতে জয়েনে লাইভ সেশন, কনসেপচুয়াল সেশন আমি সবগুলো দেখছি এ পর্যন্ত যা আসছে, কারণ আমার টার্গেট ছিল আলটিমেটলি শেখা, ওই জিনিসটা আমার ভালোভাবে করা, আমার নিজের মধ্যে নেওয়া। তো এইভাবে চলতে চলতে মোটামুটি আমি জাস্ট এখানে একটু ছোটো করে ব্রেক দিই। আমি অনেক সময় আমাদের প্রোগ্রামিং হিরো টিম মেম্বারদেরকে সবসময় এই জিনিসটা করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে তুমি যদি নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো তাহলে তোমার কম্পিউটার সায়েন্স ফান্ডামেন্টাল এই জিনিসটা শেখা দরকার। যারা কিন্তু প্রোগ্রামিং হিরো টিম মেম্বার তারা এমনিতে টাকা পয়সা ছাড়া পাইথনের কোর্সের অ্যাক্সেস পায়। আর শারিয়ারের ক্ষেত্রে ঘটনা ডিফারেন্ট, শারিয়ার কিন্তু পয়সা দিয়ে কিনছে, কারণ তখন সে প্রোগ্রামিং হিরোর স্টুডেন্ট আলটিমেটলি, টিম মেম্বার ছিল না। তো আমাদের টিম মেম্বারদের জন্য আমি এই শর্ট মেসেজটা তোমাদের জন্য আমি বলতে চাই যে তোমরা অনেকে টাইম ম্যানেজ করবা কীভাবে, এটা সেটা অনেক কিছু বুঝে উঠতে পারো না। শারিয়ারের কাছ থেকে কিন্তু আজকে মোটামুটি বুঝে গেছো যে আসলে ঘটনাটা কী বা কীভাবে আসলে টাইমটা ম্যানেজ করা যায় আর কি, এরকমটা ব্যাপার। শারিয়ার ভাই প্লিজ কন্টিনিউ। তো এখানে এগুলো করতে করতে মোটামুটি কোর্স শেষের দিকে চলে আসছে। কোর্স শেষের দিকে বলতে আমাদের আর একটা কোর্স বাকি। তো এইটা মোটামুটি আগেরগুলোতে আমার সবগুলোতে 100% মার্ক। প্রবলেম সলভিং ক্লাবের এক্সপিরিয়েন্স যদি তুমি বলো। হ্যাঁ, তো এইখানে আসার পরে প্রবলেম সলভিংয়ে যাওয়ার বলি, সেটা হচ্ছে যে মোটামুটি আমি ফিনিশ করে ফেলছি। ফিনিশ করার পরে এখন আমার প্রবলেম সলভিং ক্লাবে আর জন্য কন্টেস্ট হবে। তো যেদিন কন্টেস্ট দিচ্ছি ওই সময় আমার কাছে ডিভাইস, আমার ওই যে বলছিলাম যে 37,500 টাকা দিয়ে যে ডিভাইস বিল করা, ওইটা দিয়ে আমার চলতেছে এখনও। আমার কাছে ডিভাইস নেই, তো ওটা তো পিসি। ওই সময় ইলেকট্রিসিটিরও ইস্যু করতেছিল। আর আমি মানে ওই সময় হচ্ছে যে আমার প্রোগ্রামিং হিরোতে 4 মাস হয়েছে, আমার অবস্থা মানে আস্তে আস্তে সবেমাত্র স্টেবল হওয়া শুরু করছে, এখনও পুরোপুরি স্টেবল না। মানে ওইখানে থাকিও আমি এখনও একটা মেসের মধ্যে, বা যেখানে থাকি ইলেকট্রিসিটি ইস্যু আছে, তো ইলেকট্রিসিটি যাওয়া মানে আমি মোটামুটি আমার কাজ বন্ধ। তো এখন কন্টেস্ট দিচ্ছি, 4টা প্রবলেম সলভ করছি। 4টা প্রবলেম সলভ করার পরে আমার ইলেকট্রিসিটি চলে গেছে। আমাদের টার্গেট দিছে 8টা প্রবলেমের মধ্যে 7টা সলভ করতে পারলে তাকে প্রবলেম সলভিং ক্লাবে নিয়ে যাবে। তো এখন এখানে যখন এই ঘটনাটা ঘটছে যে 4টা প্রবলেম হচ্ছে যে আমি সলভ করতে পারছি, তো আমি খুবই হতাশ, আমার হবে না, আমি প্রবলেম সলভিং ক্লাবে যাইতে পারবো না। এটা নিয়ে আমি মানে খুবই আপসেট আর কি ওই সময়, যে এই এতদিন কষ্ট করলাম, এই করলাম। তো এখন ইমদাদ ভাইকে মেসেজ দিছি যে ভাই আমি তো ভাই 4টা সলভ করছি, আর তো হচ্ছে সলভ করতে পারি না, আমার ইলেকট্রিসিটি গেছে। আর ওই সময় ইলেকট্রিসিটি আসলে ইস্যু হচ্ছিল। তো ইমদাদ ভাই মানে একটু রাগ করছে জিনিসটা নিয়ে, উনি কোনোভাবে করবে না, উনি আমাকে জাস্ট একটা রেগে মেসেজ দিছে। আমি কিছু করার নেই, আমি করলাম। আমি পরের দিন আবার মেসেজ দিছি, উনি রাগ করুক যাই করুক, আমি মেসেজ দিচ্ছি আমার প্রবলেম সলভিং ক্লাবে যাইতে হবে। তো ভাই বলতেছে যে ঠিক আছে, ওই সময় পাইথনের ইনস্ট্রাক্টর হায়ার করতেছিল, যে আজকে ইনস্ট্রাক্টর হায়ার করবো, তো এখানে ইন্টারভিউ আসছে, তুমি ইন্টারভিউর যে প্রবলেম দেওয়া হবে তুমি ওইগুলো ওখান থেকে সলভ করো। তো পরের দিন ওইটা যখন আমাকে অফার করছে, ভাবলাম ঠিক আছে, আমি তো খুশি। সামা এই জায়গায় আরেকটা কাহিনী, এটা কাহিনীটা হয়েছে যে ওই দিন আমার এক রিলেটিভ মারা গেছে। তো এই সময় আমি আবার ওখান থেকে চলে গেছি। আচ্ছা, ইমদাদ ভাইকে এসে আবার মেসেজ দিচ্ছি যে ভাই ঘটনা তো এই। ইমদাদ ভাই তখন টোটালি, ইমদাদ ভাই হয়তো বা এটা ভাবছে ওই সময় যে হয়তো ভাই আমার সাথে করতেছে, ফাজলামি করতেছে, এরকম কোনো কিছু ভাবছে। বাট ঘটনা তো আমি বুঝতেছি যে এখানে কি হচ্ছে আমার সাথে। কারণ আমার কাছে ডিভাইস নাই, আমার এই বারবার রিজেকশন আর কি, তো রিজেকশন খাইতে গেছি। তো যখন ঠিক আছে, তোর ইমদাদ ভাইকে আবার মেসেজ দিছিলাম যে ভাই তো এই ব্যাপার এখন কি করবো ভাই। ভাই আসলে ওরকমভাবে রিপ্লাই করে নাই, কারণ ভাই চাচ্ছিল না করতে। ওকে ঠিক আছে, আমি সমস্যা নেই, আমি বলছি ঠিক আছে ভাই সমস্যা নেই, তো এখন কি করা যায়। আমি আবার করছি, আমি আবার হচ্ছে ডিসিশন মেক করতেছি যে প্রবলেম সলভিং ক্লাবে তো যাইতে পারলাম না, এখন তো আমার প্রবলেমই সলভ করা লাগবে, ওই জিনিসটাই আমার করা লাগবে, কম্পিটিটিভ প্রোগ্রামিংই করা লাগবে। তখন আমি ভাইয়াকে আবার মেসেজ দিছি। ও আরেকটা কথা, ওই সময় আমাদের যে প্রবলেম সলভিং ক্লাবে নিচ্ছিল সেটা হলো 5টা হইলে নিছিল, তো আমার হয়েছিল 4টা, আর একটা হয় নাই আর কি, মানে হয় নাই বলতে আমি দিতে পারি নাই ঘন্টা শেষ পর্যন্ত। তো এখন ওই সময়টাতে আবার হচ্ছে পরের ব্যাচের জন্য এনরোলমেন্ট শুরু হয়েছে, তো
আমি ভাইয়াকে বলতেছি যে ভাইয়া যে ঠিক আছে আমাকে তাহলে এই ব্যাচের অ্যাক্সেসটা দেন, আমি আবার কন্টিনিউ করি, আমি প্রবলেম সলভিং ক্লাবে যাইতে চাই। হ্যাঁ, আমি ভাইয়াকে আবার মেসেজ দিছি, হাম্বেলি মেসেজ দিছি। অ্যান্ড মানে ভাইয়া আমাকে কি বলছে না বলছে এগুলো আমার মাথায় নেই, কারণ এটা স্বাভাবিক ব্যাপার যে আমি সে তার জায়গায় অনেস্ট, আমি সে তার জায়গায় অনেস্ট, সেটা কেন নেবে আমাকে, আমি তো আসলে পারি নাই, তো আমাকে নেওয়ার তো প্রয়োজন নাই। তো সেখান থেকে ইমদাদ ভাই বললো যে তুমি আবার 6 মাস এটার পিছিয়ে কষ্ট করবা। মানে জিনিসটা আনাম ভাই, মানে কষ্ট করবো না, এটা তো আমার সাথে অঘটন ঘটছে, এটার জন্য তো আমি দায়ী না। এখন 6 মাস কষ্ট করতে আমি বলছি যে ভাই আমার অ্যাক্সেস দেওয়া লাগবে না, আমি আবার কোর্স কিনবো, মানে অ্যাক্সেসও নেবো না, আমি আবার কোর্স কিনবো, আমার প্ল্যানই মানে ওই কোর্স আবার কিনবো, কিনে আমি ওইটা কন্টিনিউ করব। তো তখন ভাইয়া বললো যে ঠিক আছে তুমি এটা করবা, তা না আমি তোমাকে প্রবলেম করে, তুমি যেহেতু 4টা সলভ করছো আমি তোমাকে অ্যাক্সেস দিচ্ছি। আমি বললাম ঠিক আছে ভাইয়া, যদি অ্যাক্সেস দেন সমস্যা নেই, আমি আপনাকে পিউপিল কোডার হয়ে দেখাবো আর কি, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তবে আমাকে ভাইয়া ওইখান থেকে অ্যাক্সেস দিল। তো অ্যাক্সেস দেওয়ার পরে মোটামুটি প্রবলেম সলভিংয়ে ওই যে ক্লাবটাতে গেলাম, ক্লাবে যাওয়ার পরে ওইখানে আমি তো যে সাগরের মধ্যে পড়ে গেছি। আচ্ছা, সাগরের মধ্যে পড়া বলতে ওইখানে তো একটা আছে, ব্যাপার আছে যে প্রতিদিন আমাদের 4টা করে প্রবলেম টার্গেট দিত, মানে 28টা করে প্রবলেম থাকতো, 28টা 26টা এরকম প্রবলেম থাকতো। 7 দিনে এটা আমাদের করা হতো, মানে 7 দিনে এই প্রবলেম সব সলভ করতে হবে। তো এই 7 দিনে যদি ওটা সলভ করতেছে তাহলে 4টা করে আমাদের আসে, ভাগে আসে। 4টা করে প্রবলেম যখন মানে একটা দিনে আসতেছে, তো তখন এই 4টা করে প্রবলেম সলভ করে আবার একটা জিনিস করতে হবে, ওইটা রেগুলার আপডেট দিতে হবে, মানে গুগল ফর্মের মাধ্যমে ওইটা আপডেট দিতে হবে। আপডেট না দিলে তাকে আবার ক্লাব থেকে কিক মারবে, মানে রাখবে না, মানে এই যেই হোক তাকে রাখবে না। তো ঠিক আছে, ভালো কথা। আমি শুরু করলাম প্রবলেম সলভিং। এখন প্রবলেম সলভিংয়ে দিছে তো প্রথমে কোড শেপের প্রবলেম দিছে। তো কোড শেপের প্রবলেম আমার কাছে তুলনামূলক একটু ইজি মনে হয়েছে। ইজি মনে হওয়ার কারণ যে ওইখানে ইজিলি সলভ করা যেত, মানে আমি বুঝতাম আর কি, মানে কাহিনি ওরা যে স্টোরিটা তৈরি করে ওই স্টোরিটা আমি খুব সহজে বুঝি। তো এখানে মোটামুটি প্রথমে কোড শেপের দিকে আমরা ফোকাস ছিলাম, আমরা কোড ফোর্সেসের দিকে ফোকাস ছিলাম না, হয়তো বা অন্য কেউ থাকতে পারে। আমার দিক থেকে আমি কোড শেপের দিকে প্রথম দিকে ভালো ফোকাস ছিলাম আর কি। তো কোড শেপে প্রবলেম সলভ করে ওইখানে আমি কোড শেপে টোটাল প্রবলেম মানে কন্টেস্ট দিছি 8টা কন্টেস্ট দেওয়ার পরে আমার 2 স্টার হয়ে গেছে, এবং আমার ছিল রেটিং 1585, মানে অলমোস্ট 3 স্টারের কাছাকাছি। তো মানে এটা হওয়ারও কারণ ওইখানে যে ডিপ 4-এর প্রবলেম, যে প্রথমে 400 রেটিং, 400 রেটিংয়ের প্রবলেম, মানে জাস্ট ইফিলস কন্ডিশন। মানে এটা তো ধরেন খুবই আমার কাছে তো পান্তাপাত, ইফিলসের কন্ডিশন, মানে ইফিলস তো জীবনে বহুত করছি, ওয়েবে করছি, সি দিয়ে করছি, C++ দিয়ে করছি, এগুলো তো আমার কাছে পান্তাপাত। কিন্তু যখন একটু প্রবলেম ঘুরানো হইতো তখন আমি মোটামুটি কেস খেয়ে যাইতাম। তো এখন এই করতে করতে আমি যখন টেস্টার হয়ে গেছি, তো এর মাঝে আমাদের কোড ফোর্সেসের প্রবলেমও দেওয়া শুরু করলো। তো কোড ফোর্সেসের প্রবলেম যখন দেওয়া শুরু করলো, কোড ফোর্সেসে যে মানে কিসের মধ্যে আসলাম, আমি এই পাথ কেন চুজ করলাম, আমার কাছে প্রতিদিন এরকম মনে হতো আমি কেন চুজ করলাম এই পাথ। কারণ আমি একটা বলি, আমি কোড ফোর্সেসে যখন অ্যাকাউন্ট করছি তখন আমি একটা প্রবলেম পাইছি, যেটার বিশাল বড় স্টোরি, 7 লাইনের এক স্টোরি, 7 লাইন, মানে 7 লাইনের স্টোরি। প্রবলেমটা 800 রেটেড। ওই প্রবলেমটা দেখলে এখন আমার হাসি লাগে আর কি, আসলে যে 800 রেটেড, মানে 800 রেটেড প্রবলেম 7 লাইনের স্টোরি পড়ছি, কিছু বুঝি নেই কী করতে হবে, আবার পড়ছি তাও বুঝি নেই, গুগল ট্রান্সলেট করছি তাও বুঝি নেই, মানে আলটিমেটলি যে কি হচ্ছে আমি জিনিসটা বুঝতেই পারতেছি না যে আসলে এই প্রবলেমটা কী। তো তখন মোটামুটি কিছুক্ষণ ঘাটাঘাটির করার পরে আমি ওটা সলিউশন দেখছি ইউটিউবে সলিউশন দিয়ে দেখি ওইটা হইলো জোর আর বিজোড় বের করতে হবে। মানে খুবই প্যাথেটিক আমার জন্য, যে জোর বিজোড়, আমি তো প্রবলেম স্টোরি পড়ে আসলে ওই জিনিসটা করে পারতেছি না। তখন চিন্তা করলাম যে আমার এই জিনিসটা নিয়ে কাজ করা উচিত। কে কাজ করবো, যে এটা হচ্ছে আমার আগে প্রবলেম যেটা দিচ্ছে ওই জিনিসটা বোঝা উচিত, প্রবলেমটা কী, তারপরে আমার না অ্যাটেম্প নেওয়া উচিত। কারণ প্রবলেম না বুঝলে আলটিমেটলি আমি অ্যাটেম্প নিতে পারবো না। তো এখন প্রবলেম পড়ার পিছে বেশি ফোকাস করলাম ওই সময়। মানে আমি তো হচ্ছে যে আগে সলভ করছি, দেখা যাচ্ছে আমাদের যে প্রবলেমগুলো দিছে মানে আমাদের কোর্স চলাকালীন, সেগুলো তো ধরেন যে আমি যেটা শিখছি ওইটা মানে ডিরেক্ট তোমাকে এই করতে হবে, তো ওই জিনিসটা করে ফেলছি। আর লাস্টের দিকে 2-একটা স্টোরি দিয়েছিল, কিন্তু সেগুলো বোঝার মতো। বাট কোর্স প্রসেসের প্রবলেমগুলো সাধারণত অনেক মানে স্টোরি দিয়ে করতে হয় ওইখানে, তারপরে আমাকে ডিসিশন নিতে হয় যে আমাকে কী করতে হবে, আমার নেক্সট স্টেপ কী হবে, আমি কোন ডাটা স্ট্রাকচার সিলেক্ট করব, তো এই জিনিসটা ওইখানে করতে হবে। তো এটা যখন বুঝতেছি না আবার শুরু করলাম।
এবার এটা মোটামুটি যখন থেকে বোঝা শুরু করলাম, এটা একটা সময় যে বুঝতেছি আর কি, মানে ধরেন কয়েকদিন প্র্যাকটিস করার পরে বুঝতেছি। তো এই সময়টাতে আমি যখন এই প্রবলেম বুঝতে শুরু করলাম, তখন আরেকটা প্রবলেম ফেস করলাম, যে ম্যাথের প্রবলেম। প্রথমে স্টোরি বুঝো না, তারপর ম্যাথ বুঝো না? প্রথম স্টোরি বুঝি না, এরপরে ম্যাথ বুঝি না। মানে ম্যাথ বুঝি না বলতে, এখানে ম্যাথের তো অনেক নাম্বার থিওরির অনেকগুলো টপিক আছে, ফর্মুলা যেগুলো আমি তো বুঝি না। তো যখন বুঝতেছি না, তখন আমার মনে হইলো যে আমার ম্যাথ শেখা উচিত। আমি কোড ফোর্সেসে আগাইতেই পারতেছি না। মানে কোড ফোর্সেসে কন্টেস্ট দিলে আমি প্রথমে একটা সলভ করছি, একদিন একটা প্রবলেম সলভ করছি 2 ঘন্টা ধরে, মানে 800 রেটেড প্রবলেম। তো 2 ঘন্টা ধরে যখন সলভ করছি, এটাতে আমাকে কিছু পয়েন্ট দিছে। তারপরে থেকে কন্টেস্ট দিছি, আর একটা সলভ করছি, কিছু পয়েন্ট দিছে। বাট এরপরে তোর পয়েন্ট দেয় না, কারণ প্রথমে দুইটা কন্টেস্টে পয়েন্ট দেয় অনেকগুলো করে। তারপরে যদি প্রবলেম আমি সলভ না করি বা বেশি সলভ না করি, তাহলে আমাকে আর পয়েন্ট দিচ্ছে না। তো পয়েন্ট না দিলে আমি তো হতাশ, যে নাম্বার থিওরি আমি এই জিনিসটা পারতেছি না। এখন কি করা যায়? আমি আমার ম্যানেজারের সাথে একদিন বসলাম, মানে মিল্টন ভাইয়ের সাথে, যে ভাই আমি তো ম্যাথ পারতেছি না, কী করবো? হ্যাঁ, মিল্টন ভাই অনেক সান্ত্বনা দিল, দিয়ে বললো যে আমি আপনাকে একটা বই সাজেস্ট করতেছি, আপনি পড়েন। বইটা নিয়ে পড়া শুরু করলাম। এরপরে ম্যাথ টপিক মোটামুটি ক্লিয়ার হয়েছে, মানে বেসিক একবারে ম্যাথ। এটা হলো সুবিন সারিয়ার ভাইয়ের, মানে প্রোগ্রামিং এর জন্য ম্যাথ নাকি প্রোগ্রামিং এর 52টা সমস্যা, না এটা না, ওই ম্যাথ ফর প্রোগ্রামিং বা এই টাইপের, ম্যাথ ফর প্রোগ্রামিং এই টাইপের বই আছে। তো এই বইটা প্রথম থেকে শেষ করলাম। তো এখানে যখন শেষ করলাম, তবে এখন ফাইথনের কোর্সের ভিতরে কিন্তু শুরুতে ম্যাথের একটা আলাদা কোর্সই দেওয়া আছে। তো তখন এটা যখন শুরু করলাম, মানে আমি তো বেসিক ম্যাথ, এখানে একবারে ধরেন যোগ বিয়োগের তো শুরু, যোগ বিয়োগ গুণ ভাগ সংখ্যা চেনা। তো আমার তো এইগুলো দরকার, আমি তো এইগুলো জানি না। তো এইগুলো যখন আমি শুরু করে শেষ করে ফেলছি, এরপরে মোটামুটি আরও প্র্যাকটিস করতে করতে আমার এই বেসিক ম্যাথ সম্পর্কে একটা ধারণা হয়েছে। তো বেসিক ম্যাথ ধারণা হইলে আমি মোটামুটি 800, 900, 1000, 1100 প্রবলেমগুলো সলভ করতে হতেছে। তো এই করতে করতে আমার পিউপিল হয়ে যায়। 800, 900, 1100, 1200 সলভ করতে করতে মোটামুটি ডিপ 4, ডিপ 3-তে আমি কন্টেস্ট ভালো করতেছিলাম, 3-4টা করে সলভ করতেছিলাম। আবার এদিকে আমার একটা জিনিস ভালো ছিল, ডেটা স্ট্রাকচার রিলেটেড কোনো প্রবলেম দিলে আমি ওটা সলভ করতে পারতাম। ম্যাথ প্রবলেম দিলে আমি খুবই মানে বাজে অবস্থা, আমার ডেটা স্ট্রাকচার রিলেটেড যে কোনো প্রবলেম আমি ইজিলি সলভ করতে পারতাম। তো এইখানটাতে এসে আমি আবার মানে আমাদের প্রবলেম সলভিং ক্লাবে যে ছিল রিফাত ভাইয়ের কাছে শুনলাম যে ভাই কী ম্যাথ শেখা লাগবে। ভাই আমাকে একটা লিস্ট দিল, আমি লিস্ট নিয়ে আবার একটু শিখতে থাকলাম। তো মোটামুটি প্রবলেম সলভিং ক্লাব থেকে ওইখানেও আমি ওই সাপোর্টে যাইতাম নর্মালি স্টুডেন্ট হিসেবে, কোনো প্রোগ্রামিং হিরো টিম মেম্বার হিসেবে কোনো সময় যাইতাম না। তো ওইখান থেকে ওটাও সাপোর্ট নিতাম। রিফাত ভাই অনেক হেল্প করতো, ইভেন উনি আমাদের খুব ভালো মনিটরিং করতো আর কি। মনিটরিং বলতে আমাদের প্রতিদিনের আপডেট দেওয়া লাগতো, না খোঁজ খবর নেওয়া। যদি 1-2 দিন কেউ মিসিং করতো, তাকে মেইল দিত, মেইল দিয়ে আবার গ্রুপে মানে ডিসকর্ডে মেনশন করে দিত যে আপনি কেন জয়েন করে, আপনি কেন প্রবলেম সলভ করতেছেন না বা এই করতেছেন না, এই টাইপের জিনিসপত্র। উনি আবার ওই যে কন্টেস্টগুলোর প্রবলেম সলিউশন করে দেখাইতো অনেকগুলো কন্টেস্টের। তো এই টাইপের মোটামুটি এইভাবে চলতেছিল। তো এখানে ওইটা শেষ হওয়ার পরে মানে আমার তো একটু সমস্যা ছিল, অনেকেই আর কি পিউপিল কোডার হয়ে গেছে, আমি তখন হইতে পারি নাই, কারণ আমার তো ম্যাথে প্রবলেম, এই প্রবলেম। তো এইগুলো ওভারকাম করতে করতে কোর্স মানে প্রবলেম সলভিং ক্লাব শেষ হওয়ার 1 মাস পরে আমি পিউপিল কোডার হয়ে গেছি। তো আমার মোটামুটি ওইটার 1264 মতো হয়েছে, পয়েন্ট হয়েছে ওটাতে। তো 1264 মতো পয়েন্ট হওয়ার পরে আমি মোটামুটি একটু শান্তি লাগতেছিল আর কি। তোমার এখন ম্যাক্স রেটিং কত? এখন এটার একটা কাহিনী আমি বলতেছি, 1 মিনিট। যে হচ্ছে তো 1264 যখন হয়েছে, আমি আমার ইমেইল আইডিটা লস করে ফেলি আর কি, হারাই ফেলি। আচ্ছা। তো ইমেইল আইডি আমি যখন হারাই ফেলছি, তো তখন হচ্ছে ইমেইল আইডিটা যখন গেছে আমার খুবই খারাপ লাগতেছে, কারণ এটাতে আমার হচ্ছে কোডশেপের রেটিং, আবার মানে কোড ফোর্সেসের এতদিন কষ্ট করা আমার রেটিং, মানে লাইফ তো পুরো সব ব্যর্থতায় ভরা আর কি। আমি আবার চ্যালেঞ্জ নিলাম যে এখন কি করব, এখন আমি আবার নতুন অ্যাকাউন্ট বিল্ড করব। নতুন অ্যাকাউন্ট বিল্ড করে আমি আগামী 2 মাসের মধ্যে আবার পিউপিল কোডার হবো। এটা আমার টার্গেট, 2 মাসের পিউপিল কোডার হবে, মানে যেভাবে হোক হবো, কোনো সমস্যা নেই, আমার হইতেই হবে আর কি। কারণ আমার মোটামুটি এটা বুঝে গেছি সিস্টেম, তো এখন হয়তো বা আমি পারবো। তো এখন কন্টেস্ট দেওয়া শুরু করলাম। 2 মাস আমার লাগে নাই, আমার 1 মাস 15 দিন কি 16 দিন লাগছে আর কি, লাস্ট পিউপিল কোডার হয়ে গেছে আর কি। তো পিউপিল কোড 1 মাস 16 দিন লাগার কারণ সেটা হচ্ছে যে এই সময় আবার আন্দোলনও চলতেছিল আর কি। তো এখানে আর কি মানে আমাদের ইন্টারনেট কানেকশন ছিল না প্রায় কয়েকদিন, তো হয়তো বা আগে হয়ে যাইতো, সেটা হয় নাই, তবে হয়েছে, মানে সব মিলে আর 1 মাস 16 দিন লাগছে। এটাতে পিউপিল কোডার হয়েছে। তো এটাতে এখন আমার রেটিং 1211, আর আগের যেটা ছিল ওটাতে 1264 ছিল।
তো এখন যেটা ফেস করতেছি, এখনও ম্যাথ প্রবলেম ফেস করতেছি আমি। আচ্ছা, ম্যাথ প্রবলেম ফেস করতেছি, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই যে কিছুদিন আগে আমি একটা, মানে কিছুদিন আগে না, এটা 3 দিন আগের একটা ঘটনা। একটা প্রবলেম 13 ঘন্টা ধরে পরে সলভ করছি। 13 ঘন্টা, মানে সকালে সাবমিট দিছি 9:23-এ, এরকম টাইপের 9:23, মানে আমি এরকম সকালে আর কি প্রবলেম সলভ করি, আমার একটা হ্যাবিট আছে আর কি। ও আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলা হয় নাই, একটা খুব ইন্টারেস্টিং জিনিস সবার সাথে, এটা শেয়ার না করলে আসলে মহাপাপ হয়ে যাবে। এই বছরের সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পাসে প্রোগ্রাম করার জন্য যাই আর কি, বিশেষ করে ওখানে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট বাই টাইপে এসে। তো যখন আমরা রংপুর, দিনাজপুর আর পাবনা গেলাম, সেখানে ওই জায়গাটাতে আমাদের সাথে সারি আর কি নিয়ে গেছিলাম আমি, যে প্রবলেম সলভিং এই টাইপের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলার জন্য। মজার ব্যাপার হইতেছে, আমরা তো ওই সময় প্রায় 4 দিন বা 5 দিন একসাথে ছিলাম আর কি, যেহেতু টানা আমরা ট্রান্সপোর্টেশন বা যাতায়াত ট্রাভেলিংয়ের ভিতরে ছিলাম। শাহরিয়ার প্রত্যেকদিন সকালে উঠে খুব অদ্ভুত একটা কাজ করে। ইউজুয়ালি যেটা হয় যে আমি বাসায় থাকলে ওই ভোরবেলা ওঠার চেষ্টা করি, 5:30 6টার ভিতরে উঠে যায়। আর বাসার বাইরে গেলে দেখা যায় যে ওই রাতের ঘুম আমার প্রপারলি হয় না, কারণ বিছনা চেঞ্জ হলে আমি অত বেশি এটা ঘুমাতে পারি না। তো এই কারণে সকালে আমি একদম অন টাইমে ওঠা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়। বাট আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখছি যে শাহরিয়ার প্রত্যেকদিন সকালবেলা মনে হয় 6টার দিকে উঠে যাও, না কখন 6:30 দিকে শাহরিয়ার উঠে যায়। এবং শাহরিয়ার যে কাজটা করে, সকালবেলা উঠে সে প্রথমে ব্রাশ করে না, সে সবার শুরুতে উঠে আমি দেখি যে ও ল্যাপটপটা খুলে ও প্রবলেম সলভ করতে বসে যায়। তো আমি এরকম মোটামুটি টানা 2 দিন দেখছি। দেখার পর আমি বললাম যে ঘটনা কি, তুমি এরকম মানে সকালবেলা ঘুম থেকে উঠেই অন্য কোনো কাম কাজ নাই, তুমি উঠেই এই ল্যাপটপটা খুলে বসে যাও? তো আমাকে বলতেছে, ভাই সকালবেলা আমার মাথাটা খুব ঠান্ডা থাকে এবং আমি প্রবলেম সলভ করার মাধ্যমে আমার ব্রেনকে একটা চ্যালেঞ্জ দিয়ে আমি আমার দিনটাকে শুরু করি, তারপর আমি ব্রাশ করি। তো শাহরিয়ার ভাই বল। তো এইখানে এই যে মানে সকালে আমি যেহেতু করি, তো এটা সকালে প্রথম ফার্স্ট সাবমিট করছি 9:30, মানে 23-এর দিকে এরকম টাইম। আমার টাইমটা মনে আছে, কারণ আমি আবার করি কি, আমি সব কিছু করে স্টোরি করি। মানে ধরেন আমি সারাদিনে কী করছি এটা মোটামুটি স্টোরি করার ট্রাই করি, সো টাইম ট্রাভেলটা আমার মনে থাকে আর কি, কখন কী করতেছি আর কি। তো তখন এটা 9:23-এর দিকে সাবমিট করছি, এটা আমি মানে সলিউশন করে ফেলছি। এটা জাস্ট মানে টিআই লিখাইছে আর কি, এটাতে অ্যালগোরিদম ইউজ করা লাগবে। বাট ওই প্রবলেমটা আমি বুঝতেছি না যে ওইটাতে কী ইউজ করতে হবে, ওটাতে আসলে মানে কোন অ্যালগোরিদম ইউজ করবো, বা মানে কোন অ্যালগোরিদম না, সরি, এটা ডাটা স্ট্রাকচার, কোন ডাটা স্ট্রাকচার ইউজ করবো এটা আমি বুঝতেছিলাম না। তা আলটিমেটলি ওটা আমি অনেকক্ষণ ট্রাই করছি, ট্রাই করার পরে আমি বুঝতে পারি নাই। তো বুঝতে না পারে আমি কি করব, পরে ইউটিউবে ভিডিও দেখছি। ভিডিও দেখার পরে ওই প্রবলেমটা নিয়ে আমি যতদূর বুঝলাম যে ওইটা কোনো ডাটা স্ট্রাকচারই, যে ডাটা স্ট্রাকচার ইউজ করি না কেন ওইটা টিআই লিখাবে। কারণ ডাটা স্ট্রাকচার ইউজ করলে আমাকে লুপ থ্রো করতে হবে বা এন লগ এনে সলভ করতে হবে। তো মানে এই জিনিসটা ও নেবে না। এটা তখন করতে হবে যে এখানে এন লগ এনে সলভ করতে হবে, ইটস ওকে, বাট এন লগ এনে সলভ করলেও ওই জিনিসটাকে আমার কিছু মানে অপারেশন কমাইতে হবে, যেটা মানে পসিবল আর কি। তো এটার জন্য সুইপ লাইন অ্যালগোরিদম লাগবে আর কি, সুইপ লাইন জ্যামিতির একটা আমি কী করছি, আমি জাস্ট এতটুকুই দেখছি যে আমার একটা সুইপ লাইন অ্যালগোরিদম লাগবে যেটা দিয়ে আমি এটা সলভ করতে পারবো। আমি কী করছি, সুইপ লাইন অ্যালগোরিদম ওই দিন শেখা শুরু করছি। মানে সুইপ লাইন কি আমি তো জানি না, বাংলায় সার্চ করলে এগুলোর রিসোর্সও খুব কম, বাংলায় খুব রিসোর্স মানে এই যে উল্টাপাল্টা অ্যালগোরিদম আর কি আমি বলি, তো এই উল্টাপাল্টা অ্যালগোরিদমের রিসোর্সও খুব কম। আমি মোটামুটি ঘাটাঘাটি করছি আর চ্যাটজিপিটিকে ইউজ করছি ভালো রকম, যে চ্যাটজিপিটি আমাকে বুঝাই দাও, আমি বুঝতেছি না। তো এটা করার পরে মোটামুটি ওই অ্যালগোরিদমটা শিখছি, অ্যালগোরিদমটা শিখে ওইটা ইমপ্লিমেন্ট করতে করতে আমার অলমোস্ট ওই প্রবলেমটা সলভ করতে 13 ঘন্টা লাগছে। আলটিমেটলি 13 ঘন্টা পরে ওইটা রাতের দিকে মনে হয় ওই প্রবলেমটা আমি সলিউশন করছি। এটা হলো লাস্ট 3 দিন আগের ঘটনা। এটা 2200 রেটেড প্রবলেম ছিল, এখন একটু মানে 2000 রেটেড বা 2200 2400 এই রেটেডগুলো সলভ করার ট্রাই করতেছি। আর পাশাপাশি মানে কম রেটেড এগুলো তো আছেই আর কি, 1500 1200 1400 এগুলো ট্রাই করতেছি। লাস্ট টাইম যখন আমার শাহরিয়ারের সাথে দেখা হয় সম্ভবত কয় মাস আগে, ওই রাজশাহী, সরি এই যে করি এই উত্তরবঙ্গে যখন আমরা গেলাম, যখন সকালবেলা প্রবলেম সলভ করতো, তো তখন আমাকে শাহরিয়ার বলছিল, ভাই নেক্সট টাইম আপনার সাথে যখন দেখা হবে তখন আমি পিপল কোডার হব। তো ফাইনালি আজকে শাহরিয়ারের সাথে আমার সামনাসামনি যখন দেখা হয়েছে, শাহরিয়ার 2বার পিপল কোডার হয়েছে, একবার তার পুরানো অ্যাকাউন্টে এবং আরেকবার হইতেছে তার নতুন অ্যাকাউন্টে। তো আজকে আসলে আমরা অনেকক্ষণ কথা বলে ফেলছি শাহরিয়ার, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। আমরা একটু শেষের দিকে চলে যাব। আজকে গল্পটাতে আমি অনেক বেশি কোশ্চেন করি না, কারণ
শারিয়ারের পুরা জীবনটাই একটা স্টোরি, এবং আশা করি ওর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমি সবসময় রাখার চেষ্টা করি যে ও লাইফে একটা ভালো জায়গাতে ইনশাল্লাহ পৌঁছাবে, আরও অনেক সামনের দূরে যাবে, এবং ওর যে একটা প্যাশনের জায়গাটা আছে এটা যেন প্রপার একটা ইউটিলাইজেশন সামনের দিকে যেন হয়। শারিয়ার, আমরা শেষ করে ফেলবো, লাস্ট 2 মিনিট তোমার কাছে আছে। এই 2 মিনিটের ভিতরে তুমি যেটা করতে পারো, প্রথমত যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ডে আছে এবং তারা টুকটাক ওয়েব ডেভেলপমেন্ট বা এই টাইপের জিনিসপত্র পারে, কিন্তু একটু ধরো টপ কোম্পানিতে যাইতে চায় বা এই টাইপের একটা জিনিস, যেখানে হয়তো বা টপ কোম্পানিগুলো ইউজুয়ালি প্রবলেম সলভিংয়ের দিকে অনেক বেশি ফোকাস করে, সো তাদের জন্য ফাইথনটা আসলে কতটুকু ইফেক্টিভ হবে তুমি এটা বলতে পারো। আর নাম্বার 2 হচ্ছে যারা বেসিক্যালি সিএসসিতে পড়তেছে তারপরেও আসলে ক্লাসরুমে বসে তো পুরো জিনিস বুঝে উঠতে পারে না, তো সেইটা বোঝার জন্য এটা কতটুকু হেল্পফুল হতে পারে। সো সামগ্রিকভাবে তুমি তোমার জায়গা থেকে একটা শেয়ার করতে পারো আর কি, সাজেশন শেয়ার করতে পারো। আচ্ছা, প্রথমে নন সিএসসির কথাটা যদি বলি, যে নন সিএসসি থেকে যারা ওয়েব ডেভেলপমেন্ট বোঝে বাট তারা টপ কোম্পানিতে যাইতে চায়, হোপফুলি তাদের জন্য বেস্ট, মানে বেস্ট কেন, আমি উডিমির কোর্স ট্রাই করছি আর হচ্ছে এটা ট্রাই করছি। তো এখানে যে বিষয়টা আছে যে সাপোর্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখনই বেঁধে যাই একটা মানুষের সাথে কথা বলা, একটা মানুষের সাথে কথা বলা এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাকে উডমিতে কী করতেছে, ওরা বিভিন্ন জিনিসপত্র বলে ওরা চলে যাচ্ছে, বাট আমি বুঝি না বুঝে এটা কিন্তু ওরা করতেছে না, বা ওরা আমাকে বলতেছে না যে এটা কী হবে। বাট এখানে কিন্তু আমি আটকাবো, আমি কনফার্ম আটকাবো, আমি ডেটা স্ট্রাকচারে আটকাবো, না হলে অ্যালগোরিদমে আটকাবো, যে কোনো জিনিসে আটকাবো। এরকম আমি ডায়াসটা শিখতে যেয়ে আটকাইছি, তো এরকম আটকাবো। তো যখনই আটকাবো তখনই আমি যদি ওইটা ডিফারেন্ট ওয়েতে বুঝতে পারি, বা আমি একবার না, দুইবার না, 3বার 4বার যদি ডিসকাস করি কারোর সাথে, তাহলে কিন্তু আমার ওই জিনিসটা ইজি হয়ে যায়। তো এই জিনিসটার কথা যদি বলি, তাহলে নন সিএসসি থেকে যারা করতে চায়, ভাই তোমার ম্যাথে প্রবলেম আছে, এটা তোমাকে ওভারকাম করতে হবে, ইটস ট্রু, কেউ তোমাকে ওভারকাম করে দিতে পারবে না। বাট কেউ যদি আসতে চায় তাহলে সে সাজেশন নিতে পারে যে আমি কি ম্যাথ শিখতে পারি বা কী করতে পারি, এটা পিওর প্যাশনের একটা দরকার আর কি। তো এখান থেকে সেটা করতে পারে, কোনো সমস্যা নেই, তার জন্য হয়তো বা বেস্ট হবে, এটা এক কথায় বলতে পারি। আর যারা ক্লাস ফাঁকি মারে বা এই টাইপের জিনিসপত্র আর কি, তো এটা তাদের জন্য যেটা হয় যে একটা প্যাশন তৈরি হয়। প্যাশনটা তৈরি হয় বলতে যে আমার প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করা, এই জিনিসটা কিন্তু মানে এমনি এমনি হ্যাবিটটা তৈরি হয় না। যখন আমাকে কেউ তাড়া দেবে তখন এই জিনিসটা তৈরি হবে। এখন একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে যেটা হয় যে আমাদের হয়তো বা পরীক্ষার আগের রাতে আমরা পড়ি, বা পরীক্ষার আগের রাতে সব কিছু করি, ওই ক্ষেত্রে আমাদের কিন্তু হ্যাবিটটা তৈরি হয় না। বাট যদি এরকম কোনো কিছু করা যায় যে আমাকে প্রতিদিন অ্যাসাইনমেন্ট সাবমিট, মানে প্রতি একটা উইকে অ্যাসাইনমেন্ট সাবমিট করা, 3 দিন পরে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করা, আবার প্রতিদিনের মডিউল প্রতিদিন শেষ করা, আবার আটকে গেলে তো এই জিনিসপত্রগুলো আমরা হেল্প নিতে পারতেছি। তো এইটা কিন্তু একটা হ্যাবিট তৈরি হয়। তো যখন হ্যাবিটটা তৈরি হয়ে যায় তখন কিন্তু আমাদের এই জিনিসপত্রগুলো আর কি ভালো লাগা তৈরি হয়। আলটিমেটলি প্রোগ্রামিং জিনিসটা ভালো লাগার একটা ব্যাপার আছে আর কি, মানে প্রেমের মতো বিষয় আর কি, যে এর সাথে যত প্রেম তত তো এই প্রেমের বিষয়টা ইউজুয়ালি যখনই আমি ভালো বুঝতে পারবো তখন তৈরি হবে। অ্যাজ ইউজুয়াল যে আমি যদি বুঝতে না পারি ওই জিনিসটার সাথে কিন্তু আমার তৈরি হবে না। তো যখন এই মানে প্রেমের মতো একটা সম্পর্কের সাথে তৈরি করা যাবে, তখন এই জিনিসটা নিয়ে খুবই হচ্ছে যে করতে হবে, সামনের দিকে আগাইতে হবে। তো এখানে যদি আমরা মানে ওভারভিউ করি, আমি এক লাইনে একটা ওভারভিউ করি, তাহলে কারো যদি থাকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একটা ভালো কোম্পানিতে যাওয়ার, বা তার একাডেমিক রেজাল্ট ভালো করার, যারা সিএসসির আছে, নন সিএসসির কথা বাদ, যারা সিএসসির আছে একাডেমিক রেজাল্ট ভালো করার, তাদের হোপফুলি তাদের জন্য অনেক মানে ভালো একটা জিনিস হইতে পারে। যাই হোক, শারিয়ার বেসিক্যালি আমাদের টিম মেম্বার, সো শারিয়ার অনেক ভালো কথা বলতেই পারে আমাদের ব্যাপারে। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ইয়াং কোডার্স নামে একটা আমাদের ফেসবুকে কমিউনিটি আছে, যেখানে সবাই আমাদের টিম মেম্বার অবশ্যই না, এখানে সবাই আমজনতা এবং অনেক মানুষজন সেটার ভিতরে আছে। সো ওই গ্রুপের ভিতরে যে আসলে ফাইথনের কোর্সটা কতটুকু ইফেক্টিভ নাকি ইফেক্টিভ না সেটা সম্পর্কে অনেক ভালো জানার সুযোগ আছে। এবং আমি সবসময় একটা জিনিস বলি যে ইন্টারনেটে জাল, তুমি এই যে এখন যে ভিডিওটা দেখতেছো এটাও তোমার পুরোপুরি বিশ্বাস করা উচিত না। তোমার সবচেয়ে ভালো জিনিস হইতেছে যে ফাইথন কোর্সের ভিতরে কেউ একজন এনরোল করছে, যে 6 মাসের জার্নিটা পার করছে, তার সাথে তুমি কথা বলো। এবং সেই কথা কীভাবে বলবা, ইয়াং কোডার্স কমিউনিটির ভিতরে যাও, ওখানে গেলে তুমি দেখবা যে অনেক মানুষজন ফাইথনের কোর্স করছে। সো তুমি তাদের সাথে ফেসবুকে দেখো যে কানেক্টেড হয়ে কথা বলতে পারো কিনা, বা তোমার ইউনিভার্সিটি কেউ যদি করে থাকে তার কাছ থেকে তুমি ফিডব্যাক নাও, প্রপারলি তুমি জিনিসটাকে জানো, ভ্যালিডেট করো যে এটা আদৌ তোমার জন্য ভালো হবে কিনা, সুইটেবল হবে কিনা, দেন তুমি এনরোল করার চিন্তা করতে পারো। এবং এনরোল করার কিন্তু লাস্ট ডেট হচ্ছে, আমরা এখন
হয়তো বা সেপ্টেম্বরের 3 তারিখে রেকর্ড করতেছি। সো এনরোল করার লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বরের 24 তারিখ, এবং আমরা রাইট অ্যাট দিস মোমেন্ট 2024-এ আছি। হয়তো বা এই ভিডিও আরও অনেক দিন ধরে চলবে ইউটিউবের ভিতরে। সো এটা 24শে সেপ্টেম্বর এনরোলমেন্টের লাস্ট ডেট। সো তুমি এনরোল করে ফেলতে পারো, এবং তোমার যত ধরনের কোশ্চেন আছে, তুমি এই কোর্সটা তোমার জন্য ভালো হবে কি হবে না, এই টাইপের নানাবিধ ব্যাপার আছে। তুমি যেটা করতে পারো, নিচে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনের ভিতরে, সেই নাম্বারে কল দিতে পারো। কল দিয়ে তুমি আরও বিস্তারিত জানতে পারো। যাই হোক, শাহরিয়ারের যে গল্পটা তোমরা শুনলা, সেখান থেকে কী কী জানতে পারছো 3টা পয়েন্ট আকারে তোমরা কমেন্ট সেকশনের ভিতরে জানিয়ে দিতে পারো, অথবা শাহরিয়ারের কাছ থেকে যদি নতুন কিছু জানতে চাও সেটাও জানিয়ে দিতে পারো। আমরা সেটা ফিউচারে জানার চেষ্টা করব। আজকের মতো শাহরিয়ার আমরা এখানেই শেষ করব। ইনশাল্লাহ আবার কখনো আমরা একসাথে বসে কথা বলার সুযোগ হবে, গল্প করার সুযোগ হবে। আর আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ, বিদায়।